সুপ্রিয় দর্শক, যারা আজ বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, বর্তমানে আমরা একটি দুর্যোগময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই এই সময়ে আপনাদেরকে কিছু মুহূর্তের জন্য আনন্দ দিতে পারাটাই আমাদের সার্থকতা। ট্রিও আর্টসের আজকের আয়োজন নৃত্য কথন, আর সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক এবং বাংলাদেশে প্রথম কন্টেম্পোরারি বা ফিউশন নাচের প্রবর্তক আনিসুল ইসলাম হিরু। আসসালামু আলাইকুম হিরু ভাই। আসসালামাইকুম ঝরা, কেমন আছো? সবাইকে অনেক শুভেচ্ছা। আমি ভালো আছি হিরু ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। গুড, আপনাকে পেয়ে আমি খুবই আরো আনন্দিত। বেশি ভালো লাগছে তোমার সাথে কথা বলে। হ্যাঁ, অবশ্যই আমি ভীষণভাবে আনন্দিত হিরু ভাই, এবং আমি খুবই কি বলবো, কৃতজ্ঞ বোধ করছি যে আপনি আজ আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ। তো হিরু ভাই, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো, আহ, আপনি নাচে নাচে আপনার কিভাবে আবির্ভাব হলো এবং কার অনুপ্রেরণায়? ঝরা, আসলে এই প্রশ্ন তো আসলে অনেকবার দিয়েছি, আজকে তো মানুষ না আবার নতুন করে বলতে হচ্ছে। হ্যাঁ, আসলে আমি যখন ম্যাট্রিক পাশ করে নটরডেম কলেজে ভর্তি হলাম, আচ্ছা। তখন আমার দুজন ক্লাসমেট ছিল, যে দুজনের নাম আমাদের বাংলাদেশের সবাই চেনে জানে। একজন হলো সোহেল রহমান, আরেকজন হলো সদ্যপ্রয়াত অনুপ কুমার দাস। ফরচুনেটলি ওরা দুজনই আমার ও, ক্লাসমেট ছিল। আমরা আচ্ছা তিনজনই একসাথে নটরডেম কলেজে পড়তাম। তো আমি আচ্ছা। আসলে ছোটবেলায় নাচের প্রতি ঝোঁক ছিল, কিন্তু কখনো প্র্যাকটিস করা হয়নি। হুম আর ওই সময়টাতে সোহেল তো খুব ভালো নাচিয়ে, ওই সময় অনেক নাম ওর। ও হুম। বুলবুল একাডেমি টিচারও হয়ে গেল ওই সময়, মানে ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকেই, বা 1-2 বছর পরেই আমার মনে হয়। আর অনুপ তখন ছায়ানটে ছিল। তো ওরা এত ভালো নাচ করতো, আমার ওদের নাচ দেখে আসলে আমি অনুপ্রাণিত হয়েছি, এবং বলতে পারো যে আমি ওদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আসলে আমি বুলবুল একাডেমিতে ভর্তি হলাম। আচ্ছা। আমি 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 ইন্টারমিডিয়েট পাশ করে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ওরা সোহেল ভর্তি হলো হিস্ট্রিতে, অনুপ চলে গেল সিঙ্গাপুরে, আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তখন ইউনিভার্সিটি কলেজ ছিল, আমি ইকোনমিক্সে ভর্তি হলাম। ঠিক 1 বছর পরে আবার অনুপ ফিরে আসলো। ও এসে তারপরে আবার ছায়ানট থেকে বুলবুল একাডেমিতে জয়েন করলো, আর আমিও বুলবুল একাডেমিতে জয়েন করলাম। মানে আমি শুরু করেছি ক্লাস, আর ওরা হুম। ততদিনে নাচিয়ে। এবং আচ্ছা। আমার প্রথম টিচারও কিন্তু সোহেলই ছিল, আমার বন্ধু, আমার টিচার। আমি বাহ। খুব ভাগ্যবান যে ওর মতো এত রিনাউন্ড একদম ভালো একজন নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক আমার প্রথম অবশ্যই। হাতে খড়ি যার হাত দিয়ে। তো হ্যাঁ। পরবর্তীতে আমি যখন ইন্ডিয়া থেকে নাচ শিখে আসি, তখন ও আবার আমার কাছেও শিখেছে। তো আমরা আচ্ছা। আসলে শিখার ব্যাপারটাতে আমরা শিক্ষকের মতোই আচরণ করেছি দুজন দুজনের সঙ্গে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা খুব ভালো বন্ধু। আজ অব্দি আমাদের সে বন্ধুত্ব টিকে আছে। এই হলো আমার নাচের মানে নাচের শুরুটা, বাহ, চমৎকার। আমি কিন্তু জানতাম না এটা হিরু ভাই, যে আপনারা তিনজন একসাথে পড়াশোনা করেছেন একই সাথে, একই এবং তুমি নটরডেম কলেজ। জানো যে অনুপ রিসেন্টলি আমেরিকাতে আমি মারা জানি গেছে। হিরু ভাই, হ্যাঁ। হ্যাঁ। কারণ আমাদের অনেক কষ্টে, বিশেষ করে আমার অনেক কষ্টে এই জন্য যে অনুপের সাথে আমার আবার ভারতে আমরা যখন স্কলারশিপে যাই, তখন কিন্তু 5টা বছর আমি একসাথে কাটিয়েছি আমরা ও, ওখানে। তো আচ্ছা অনেক আচ্ছা। অনেক স্মৃতি আছে আমার। ও কত্থক শিখতাম, ভরতনাট্যম শিখতাম, এবং ও পার্ট টাইম ভরতনাট্যমও শিখতো। সেই হুম। দিক থেকেও আমার ক্লাসমেটও ছিল ওখানে। তো আচ্ছা এই ছিল আচ্ছা। আমাদের নাচের অনুপ্রেরণার ওরা দুইজন উৎস। বাহ, চমৎকার। জেনে ভালো লাগলো হিরু ভাই। এবার জানতে চাইবো আপনার পড়াশোনা নিয়ে। আপনি তো ইন্ডিয়াতে পড়াশোনা করতে গিয়েছিলেন, বললেন হ্যাঁ। একটু আগেই। তো তখন কি ভেবেছিলেন যে দেশে ফিরে এসে নাচকে পেশা হিসেবে গ্রহণ করবেন? ইনফেক্ট আমি যে নৃত্যশিল্পী হব, এই পরিকল্পনাটা আমার ছিল না। ছিল না। আমার নাচ শেখার পেছনে আরেকটা আমার খুব বরাবর একটা লোভ কাজ করতো। সেটা হলো যে সোহেল, অন্নপূর্ণা সবসময় বাংলাদেশ টেলিভিশনে আছে। তখন তো অন্য কোনো চ্যানেল ছিল না। হুম। আমার খুব স্বপ্ন দেখতাম যে কবে একটু টেলিভিশনে আহ, আমার চেহারা দেখা যাবে। ওটা কিন্তু আমাকে ভীষণভাবে আ মানে মনের ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল। আর আচ্ছা। সেকেন্ড যেটা ছিল যে সোহেল কিন্তু ওই সময়টাতে অনেকগুলো বিদেশে গেছে, বিদেশে পারফরম্যান্স করেছে। তো আমার সেটাও একটা মনে করতে পারো যে একটা অনুপ্রেরণা বা হুম শখ বা হুম। লোভ, যে
বলল যে আমি খুব মুখিয়ে থাকতাম যে কোনদিন যদি একটু সুযোগ পেতাম একটু বিদেশে পারফরম্যান্স যেতে পারতাম। তো হ্যাঁ, সেটাও কিন্তু আমার এই ৩ টা ব্যাপার মিলিয়েই আমার আসলে নাচ শেখার পিছনে মূল কাজ মানে কারণ। আচ্ছা। এরপরে যেটা হলো যে আমি যেটা বলছিলে তুমি যে আমি নৃত্যশিল্পী হওয়ার পরিকল্পনার কথা। হুম, আমি হুম। যখন অনার্স কমপ্লিট করলাম ইকোনমিক্স এ আমি তখন তো বুলবুল একাডেমিতে আমরা অনেক পারফরম্যান্স করি। আমরা বিদেশেও গেছি বুলবুল একাডেমি থাকাকালীন। আমার ১ম ট্যুর ছিল কলকাতাতে। তো আচ্ছা। তো আমরা যখন ওখানে অনেক পারফর্ম একটা প্রযোজনা বিভাগ ছিল, প্রোডাকশন ইউনিট ছিল বুলবুল একাডেমিতে। সেখানে আসলে একটা জবের মতো পার্ট টাইম মানে হুম। খুব কম কম পয়সা কিন্তু পয়সাটা বড় না। কিন্তু আমরা যে সম্পৃক্ত হতে পেরেছি এইটাই হ্যাঁ, আমাদের কাছে অনেক হ্যাঁ। বড় একটা বিগ ডিল ছিল। ঝুনু আপা ছিল তখন ওইটার হুম, হেড। আ হুম, আ আ চৌধুরী ভাই যে আমানুল্লাহ চৌধুরী উনি ছিলেন। হুম, জি। উনাদের আসলে অনেক সহযোগিতায় আসলে বুলবুল একাডেমিতে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যও অনেকটা বড় একটা ভূমিকা পালন করেছে। এবং আমরা একজন আরেকজনকে ভীষণভাবে মানে পছন্দ করতাম বা হুম, ভাবতাম যে ৩ জনে যদি একসাথে কোথাও যেতে পারি এটা আমাদের জন্য আনন্দের। দেশের হুম। মধ্যে বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করতে যেতাম সেটাও। আর আমি আগেই বলেছি যে ওরা আমার থেকে অনেক ভালো নাচতো। আমি তখন শিক্ষানবিশ, ওরা অলরেডি তখন নৃত্যশিল্পী। হুম। তো যাই হোক ইউনিভার্সিটিতে যখন আমি পাশ করলাম, পাশ করার পরে বুলবুল একাডেমি তখন অনেক পারফরম্যান্স হতো। বিভিন্ন মানে স্টেট প্রোগ্রাম গুলো হ্যাঁ, করতাম আমরা। হ্যাঁ। তুমিও তো মনে হয় বুলবুল আমি একাডেমিতে ছিলে, বুঝলাম। তাই না? হ্যাঁ, আমি শুনছি। কারণ সোহেল ভাই তো আমারও গুরু। আমি সোহেল ভাইয়ের সেজন্যই হাতে বললাম। আমার ১ম হ্যাঁ, নাচে হাতেখড়ি। তো আমাদের ২ জনের কিন্তু একটা যোগসূত্র আছে। তো যেটা বলছিলাম, তারপরে আমরা একটা বড় একটা পারফরম্যান্স করেছিলাম যেখানে তদানীন্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সাহেব ছিল প্রধান অতিথি। তো প্রোগ্রামের শেষে কিন্তু আগে একটা সিস্টেম থাকতো যে আ প চিফ গেস্ট স্টেজে এসে সবার সাথে কথা বলতেন, একটু হুম, গ্রিট করতেন। তো এটা হুম, হুম। অনেক ভালো ছিল। তো আমি চৌধুরী ভাইকে আগেই বলেছিলাম যে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা চাকরির জন্য এপ্লাই করেছিলাম। তো উনি স্টেজে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল যে স্যার উনি আপনার ইসেতে মন্ত্রণালয়ে একটা চাকরির জন্য এপ্লাই করেছে। তখন উনি বলল, "আচ্ছা ঠিক আছে আমার প্রাইভেট সেক্রেটারির সাথে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে এসো।" তো তারপরে আমি দেখা করতে গেলাম একদিন। তখন উনি বলল যে, "তুমি নৃত্যশিল্পী, নাচ ছেড়ে তুমি কেন চাকরি করতে চাও?" তো হুম, আমি বললাম যে, "আসলে সবারই তো একটা স্বপ্ন থাকে একটা ভালো চাকরি করা, পড়াশোনা শেষ করে।" তো হুম। বলল, "তুমি এক কাজ করো, তুমি বরং স্কলারশিপ এর জন্য এপ্লাই করো। ভারতে আমরা অনেক স্কলারশিপ দিই প্রত্যেক বছর। আচ্ছা, তুমি নাচের জন্য এপ্লাই করো। আমি বরং তোমাকে দেখি সেখানে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তুমি যেতে পারবে।" আচ্ছা। তো সেটাও একটা মানে আমার খুব ভালো লাগলো। সুযোগ তো হ্যাঁ। তখনই দেখলাম যে একটা সার্কুলার আসছে আমাকে ওই এপ্লাই করার জন্যে। তখন আমি এপ্লাই করার পরে ঝুনু আপা পরীক্ষা নিলেন, মন্ত্রণালয়ে অনেকেই ছিলেন। তখন আমার ওই পরীক্ষাতে অনেকেই দিয়েছিলেন। হুম, আমাকে আমি সবচাইতে বেশি মার্কস পেয়েছিলাম। তো তারপরে বলল যে একজনকে যদি আমরা পাঠাই তাহলে আমরা তোমাকেই পাঠাবো। তার আচ্ছা। কিছুদিন পরে আমার স্কলারশিপটা হয়ে যায়। আমি বড়দিন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই। কিন্তু ও বড়দিন আচ্ছা। ইউনিভার্সিটিতে যা যা গেলাম ঠিকই। কিন্তু ওখানে না আমার খুব মন টিকছিল না। প্রথমত যে আমি ৫-৬ বছরে পড়াশোনা শেষ করেছি। আবার হুম। ইউনিভার্সিটিতে আমাকে আবার ৪-৫ বছর ইউনিভার্সিটিতে পড়তে হবে। তো সারা জীবন কি স্টুডেন্টই থাকবো? খালি পড়তেই থাকবো আর কিছু হবে না? তো তখন আমার আরেকটা কারণ ছিল যে অনুপ তখন দিল্লিতে থাকতো। তো আচ্ছা। বরোদা থেকে আমি দিল্লিতে আসার জন্য খুব উদগ্রীব হয়ে গেলাম। এট প্রসিডিউরটা একটু কমপ্লিকেটেড ছিল বাট আমি হুম, আ আ যখন দিল্লিতে গেলাম আর হুম। আরেকটু বলে রাখি যে ওই সময়টাতে আমি বলছি যে 80s এর দিকের কথা। আচ্ছা। একটা পত্রিকা এখনো বের হয় সেটা হলো দেশ পত্রিকা। হুম। সেই দেশ কলকাতা থেকে দেশ পত্রিকাটার মধ্যে না একটা পুরো পত্রিকাটাতে ওই নাচের উপরে করেছিল। তো আচ্ছা। সেখানে আমার গুরু লীলা স্যামসনের বড় ২ টা ছবি দেখেছিলাম। আমার খুব স্বাদ জেগেছিল যে উনার ওই পস্টারটা দেখে আমার খুব ভালো লাগছিল। ভাবছিলাম ইস! উনার কাছে যদি কখনো আমি নাচ শিখতে পারতাম আমার মনে হয় ভালো লাগতো। তো হুম। সেটাও একটা কারণ। তো সেই দিল্লিতে আমি চলে গেলাম। আমাকে অনুপ সাহায্য করল। আমি ওখানকার মিনিস্ট্রিতেই গেলাম। আমার গুরু আমরা আক্কা ডাকি উনাকে, লীলা হুম, হুম। স্যামসনকে। জি। তো উনি আমাকে আ চিঠি লিখে দিল। সবকিছু মিলিয়ে না আমার ভাগ্যটা সুপ্রসন্ন ছিল যে আমি শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রে আমাকে অ্যাকসেপ্ট করে নিল। আমি বরোদা থেকে দিল্লিতে চলে আসলাম। আচ্ছা। দিল্লিতে যেটা আমার যে অ্যাডভান্টেজ ছিল সেটা হলো যে ওখানে পড়াশোনা কম ছিল, প্র্যাকটিক্যালটা বেশি ছিল।
যার জন্য আমি সেটাই চেয়েছিলাম যে পড়াশোনা থেকে প্র্যাকটিক্যালটা যেন আমার বেশি কাজে লাগবে। হুম, যেহেতু আমার দিচ্ছেই। আর হুম, আরেকটা দিল্লিতে আরেকটা আমাদের খুব অ্যাডভান্টেজ ছিল সেটা হলো যে পৃথিবী বিখ্যাত বড়, বড় শিল্পীরা যত বাদ্যযন্ত্র বলো, কণ্ঠশিল্পী বলো, নাচিয়ে বলো আর জি, আর ইন্ডিয়ার তো আছে বিখ্যাত যে গুরুরা। আমরা হুম, সবার পারফরম্যান্স দেখার সুযোগ পেতাম। আর আমরা এমন একটা জায়গায় থাকতাম কামানি অডিটোরিয়াম ছিল আমাদের ওই ভারতীয় কলা কেন্দ্রের একটা অংশ। হুম, সুতরাং ওখানে পারফরম্যান্স হলে আমরা সবসময় অগ্রাধিকার পেতাম। আমরা আচ্ছা, দেখার সুযোগ পেতাম। জি, তো সেই মিলিয়ে আমার সেই শিক্ষা এবং আমার গুরুর কাছে আমি ৫ বছর ওখানে ছিলাম। আমি ৩ বছর ভারতীয় কলা কেন্দ্রে শিখেছি। আবার ২ বছর গান্ধর্ব মহাবিদ্যালয়ে শিখেছি। তো এই মোট এই ৫ বছর আমি দিল্লিতে ছিলাম একই গুরুর আন্ডারে। এবং আজ আচ্ছা, অব্দি আমার গুরুর সাথে যোগাযোগ আছে। আমি সবসময় ও বাহ! প্রত্যেক বছর ১-২ বার দেখা হয়, কথা হয়, যাওয়া হয় উনার বাসায়। বাহ! এই ছিল চমৎকার। আমার। হ্যাঁ, তো এভাবেই কি আপনি যখন দেশে ফিরে আসলেন তখন ভাবলেন যে তাহলে এবার আমার নৃত্যকে পেশা হিসেবে নেয়া উচিত। তাই না? হ্যাঁ, পরে? যখন আমার দিল্লির সময়টাতে যখন আমার শেষের দিকে আসি তখন কিন্তু অনেক স্বপ্ন দেখতাম যে বাংলাদেশে যাবো, আমার হুম, অনেক স্টুডেন্ট হবে, হুম, আমার অর্থনৈতিক দিকটা অনেক ভালো হবে, আমি অনেক পারফরম্যান্স করব। কিন্তু যখন ঢাকায় আসলাম তখন হুম। দেখলাম যে না, সেই স্বপ্নটা যেরকম ভেবেছিলাম সেটা না। এখানে আসার পরে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি প্রতিদিন শিল্পকলা একাডেমিতে ঘুরঘুর করতাম। টেলিভিশনে যেতাম। টেলিভিশনে তখন এখন না হয় টেলিভিশনে গেটে গেলে গাড়িটা গ্লাস নামালে যারা গার্ড আছে তারা অনেক ঢুকিয়ে দেয়, সম্মান হ্যাঁ, করে। হ্যাঁ। সেই সময়টা তো তা ছিল না। আমরা বাইরে বসে থাকতাম, ওই খবর পাঠাতাম কাউকে হুম, নিচে ফোন করে। হয়তো তারা ভুলে যেত বা অনেকে দিতে চাইতো না পাস। হ্যাঁ, অনেক কষ্ট করে আমরা গেট সেই। পাস দিয়ে ভিতরে যেতাম। ওই প্রযোজকদের সাথে যোগাযোগ করতাম। আমি রিকোয়েস্ট করতাম যে একটা প্রোগ্রাম যেন পাই। হুম, তখনকার সিনারিটা ছিল এরকম। হুম। তারপরে ১টা ২টা প্রোগ্রাম শুরু করলাম। আমাকে লুবনা আপা হেল্প করতেন, মিনু আপা হেল্প করতেন। আমাকে ভালো, ভালো প্রোগ্রাম দিয়েছেন। আমি এই প্রোগ্রামগুলো করতে, করতে একটু আর্থিক সচ্ছলতা ফিরে আসলো। আমি গুলশানে একটা ক্লাস শুরু করলাম। অনেক বিদেশি স্টুডেন্ট আস্তে, আস্তে শিখতে শুরু করলো। তারপরে একটা সময় আমার অনেক ভালো একটা আ বড় একটা জমজমাট ক্লাস ছিল এবং আমি আচ্ছা, বলব অর্থনৈতিক দিকটাও আমার বেশ ভালো ছিল। তো এই ছিল আমার আশা। মানে আচ্ছা। ইন্ডিয়া থেকে শুরুটা। ফিরে আসা শুরুটা। এবং হ্যাঁ, তুমি যেটা বলছো পরিকল্পনা, আমি কিন্তু আজ অব্দি পরিকল্পনা করে কিছু করতে পারি না। আমি যে কালকে নাচ নিয়ে কিছু করব সেই হুম, জিনিসটাও আমি হয় না। অনেকে থাকে না বিভিন্ন মানুষের একটা লিমিটেশন থাকে। যেমন হ্যাঁ, অনেকে আমাকে ক্যাসেটটা ধরিয়ে দিয়ে বলল যে, "আপনি এটা শোনেন, এই গানটার সাথে আপনার একটা কোরিওগ্রাফি করতে হবে।" হুম। আমি কিন্তু ক্যাসেট এনে ঘরে ওইভাবেই রেখে দিই। আমি ফ্লোরে যখন যাই তখন আমি শুনি, তখন আমি ভাবি যে কি নিয়ে কিভাবে করব। ও তো আচ্ছা, আচ্ছা। আমার ক্যারেক্টারটি এইরকম। ও এটা থেকে বের হুম। হতে পারিনি। আজ অব্দি বের হতে পারিনি। না, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই না হিরু ভাই? একেকজনের ক্যারেক্টারিস্টিক তো একেক রকম হয়। হ্যাঁ। তো আমরা এখানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি হিরু ভাই। তপন লিখেছে, "ভালো লাগছে ২ জনকে। আমার প্রিয় ২ আর্টিস্ট।" থ্যাংক ইউ তপন। আর তপনও আমার তপন আমার রক্তের ভাই না, বাট ও আমার আসলে আরেকটা খুব অন্য মায়ের কাছের, গর্ভে হ্যাঁ। আরেকটা ভাই। হ্যাঁ, ও ও আমার খুব ভালো একটা বন্ধু হিরু ভাই। ও আমি জানি। ও আমার ছোট ভাই কিন্তু আমরা বন্ধুর মতই আচরণ করি। আমাদের হ্যাঁ, খুবই ভালো, অনেক পছন্দের একজন মানুষ। হ্যাঁ, সেটাই। আর তারপরে হচ্ছে রোজি আপা, "আমার প্রিয় মানুষ হিরু ভাই।" আরে রোজি আপা রোজি সেদিনই আমাকে আপনার কথা বলছিলেন। রোজিকে আমি অনেক পছন্দ করি। ওর একক যে নাটকটা করেছে আমি দেখে অভিভূত। আরেকটা বলি সেলিম ভাই আর রোজির যে মেয়ে ছিল শ্রেয়া আ আ হুম, শ্রীমা, না শ্রীমা। শ্রীমা শ্রীমা। কিন্তু আমার স্টুডেন্ট ছিল। অনেকদিন আমার ক্লাসে এসছে। ও তাই না? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো ওর এখানে পরিবারের সাথে আমার একটা ভালো একটা বন্ধুত্ব ভালো আছে। সম্পর্ক আছে। আর আচ্ছা। সেলিম ভাই তো অনেক অমায়িক মানুষ, একটা হ্যাঁ, ভীষণ হ্যাঁ। আমার তো খুব পছন্দের মানুষ একজন। অভিনয় তো অবশ্যই আমার অনেক হুম, হুম। পছন্দের, বাট ওটা ছাড়াও পারিবারিক দিক থেকেও আমার দুজনই আমার অনেক প্রিয়, অনেক পছন্দের। সেই আমারও তাই হিরু ভাই। আর এখানে হুম। হচ্ছে সোহেল আহমেদ, "অনেকদিন পর হিরুকে দেখলাম। খুব ভালো লাগছে।" তারপরে ধন্যবাদ। রেজওয়ানা চৌধুরী, "গুড টু সি ইউ বোথ।" রেজওয়ানা থ্যাংক ইউ। চৌধুরী, হ্যাঁ। তো হিরু ভাই, ঠিক আছে, হ্যাঁ। এখন তাহলে জানতে চাইবো, কিন্তু আচ্ছা, আপনি তো বাংলাদেশের ১ম কন্টেম্পোরারি বা ফিউশন নাচের প্রবর্তক। আমি যদি ভুল আ না বলে থাকি। আ না ঠিক আছে, কিন্তু আমার আগে কিন্তু শিবলি শিখে আসছিল। শিবলি কিন্তু লন্ডন স্কুল অফ ব্যালে মনে হয় স্কুলটার নাম। সেখান থেকে কিন্তু ও আমার আগে একটু শিখে আসছে। আমি এর পরে গেছি। তো শিবিও কিন্তু অনেক কন্টেম্পোরারি কাজ নিয়ে করেছে। কিন্তু আমি যেটা করেছি আমি একদম
একদম পুরোপুরি একদম যেটা কন্টেম্পোরারি বা ফিউশন নাচ যেগুলো হয় সেগুলো হুম। করেছিলাম। যেমন মেয়েরা টাইটস পরে, তারপরে তোমার আচ্ছা, আচ্ছা। ওই চেঞ্জটা পরে না, কস্টিউমের যে চেঞ্জটা। আমি হুম। একটু চেঞ্জ করে আসছি। সেই দিক থেকে আমি আমার আমার ধরনটা একটু আলাদা ছিল। আর শিবলিটা আচ্ছা, একদম আলাদা ছিল। আচ্ছা, আচ্ছা। তো এটা তো একটা নিঃসন্দেহে একটি ভীষণ বড় পদক্ষেপ। তো এখন হ্যাঁ। আপনার কি মনে হয় এই যে স্টাইলটাকে আপনারা এনেছেন, আপনি বা শিবলি ভাই বাংলাদেশের নৃত্যশিল্পীদের কাছে পরিচিত করেছেন, সো এটা কি আপনার কোনো মানে নাচের নান্দনিকতাকে কি বৃদ্ধি করেছে নাকি নষ্ট করেছে? কি দুই মনে ভাবে করেন? আমি ব্যাখ্যা দিতে পারি। একটা হলো যে আমি আগে বলিনি যে আমার যে কন্টেম্পোরারি নাচ বা ব্যালে টেকনিক্স বা ব্যালে মুভমেন্টের উপর যে কাজগুলো আমি করেছি শিখেছি, আমাকে কিন্তু প্রথমে স্কলারশিপ পাঠিয়েছিল রামেন্দুদা, এবং রামেন্দুদা মিনু আপাকে বলেছিল, মিনু হক বাংলাদেশ নৃত্যশিল্পী জি, সংস্থার প্রেসিডেন্ট, জি। যে একটা ছেলেকে যদি তুমি কাউকে পাও তো আমাদেরকে বলে, একটা স্কলারশিপ আছে অস্ট্রিয়াতে, ওই আইটিআই আর আরেকটা ইনস্টিটিউট মিলে ওরা ওইটা দেয়। তো রামিন্দুদাকে যে ভদ্রলোক বলেছিল যে আমরা কোনো মেয়েকে স্কলারশিপ দিব না, কোনো ছেলেকে যদি তোমরা পাঠাও তাহলে আমরা ওকে ফুল স্কলারশিপ দিব। আচ্ছা। তো আমার যাওয়া আসা, ওখানে থাকা খাওয়া আমি পুরোটাই কভার করেছিল ওই স্কলারশিপটা। তো মিনু আপা বলেছিল, কিন্তু আমি না বুঝতেই পাইনি আসলে কি ঘটনা। হুম, মিনু আপা আবার আমাকে ফোন দিয়ে বলে, হিরু তোকে না বললাম তুই একটু যোগাযোগ কর। তো পরে আমি যখন রামেন্দুদার অফিসে গেলাম, রামেন্দুদা আমাকে বুঝিয়ে বলল, এই তখন তো নেটের যুগ, তখন ফ্যাক্সের যুগ। হুম। ফ্যাক্সের পরে উনি পাঠিয়ে দিলেন, সাথে সাথে একটা রিপ্লাই আসলো। রিপ্লাই আসার পরে দেখলাম যে আমার স্কলারশিপটা হয়ে গেল। আর তোমাকে আচ্ছা। আগেই বলেছি যে তখন কিন্তু আমাদের আর্থিক মানে অত ক্যাশ পয়সা ছিল না। হুম, যার জন্য আমি যে একটা টিকিট কেটে যাওয়ার পরে ওরা তো আমাকে রিইম্বার্স করবে। যে হুম, টিকিটটা হুম, কেটে যাবো সেই টাকাটাও আমার ছিল না। হুম, তখন আমি লুবনা আপাকে বললাম, লুবনা আপা আমাকে যদি আপনার থাই এয়ারলাইন্স থেকে একটা টিকিট স্পন্সর করেন আমার জন্য খুব ভালো হতো, তাহলে আমি অস্ট্রিয়াতে যাওয়ার সুযোগটা পেতাম। তো হুম। লুবনা আপা ট্রাই করেছিল, কিন্তু উনার যে সে বস তখন মানে জিএম যিনি ছিল উনি আসলে দেয় নাই। পরে আচ্ছা। লুবনা আপা যেটা করেছে, আমাকে একটা ট্রাভেল এজেন্সির মালিককে বলেছে যে ওকে একটা টিকিট দাও ক্রেডিটে, ও ফিরে এসে তোমাকে টাকাটা দিবে। তো সেই ভদ্রলোক যথেষ্ট মানে আমাকে খুব সাপোর্টিভ ছিল। উনি আমাকে ওই টিকিটটা ওই বললো যে ঠিক আছে তুমি ফিরে এসে আমাকে পেমেন্ট করো। হুম, হুম। পরে আমি এসে পয়সাটা দিয়েছি। তো বলছি যে এই যে কষ্ট করে যাওয়াটা এটাও কিন্তু একটা বড় একটা ছিল ওই সময়টাতে। তো সেই জন্য বলছি মিনু আপা যদি আমাকে আজকে উনার লাভেন্দ্রের সাথে পরিচয় করে না বলতো, এবং আমার হতো না। আর একটা যেটা হলো যে আমার কিন্তু ডেডিকেশন ছিল ঝড়া। আমি কিন্তু যখনই যেটা করেছি আমি একদম মন প্রাণ দিয়ে শেখার চেষ্টা করি, আমি ফাঁকি দেইনি। হুম, ইন্ডিয়া তো তাই ছিল, যে আমি তোমাকে আগেই বলেছি আমি কিন্তু ভালো নাচি কখনোই ছিলাম না, এখনো না। বাট ইন্ডিয়াতে যখন গিয়েছি আমি কিন্তু চেষ্টা করেছি আমার গুরুর কাছ থেকে আমি শিক্ষাটা নেওয়ার জন্য, এবং প্রতিদিন ক্লাস করতাম এবং অনেক ক্লাস করতাম। এমন না যে খালি আমার ক্লাস, আমি ছোটদের সাথে ক্লাস করতাম, বড়দের সাথে ক্লাস করতাম, যারা অনেক সিনিয়র ছিল তাদের বসে থেকে দেখতাম। এটাই ছিল আমার কাজ। তো যেটা বলছিলাম যে যখন আমি অস্ট্রিয়াতে গেলাম আমি কিন্তু সারাদিন ক্লাস করতাম, ব্যালে ক্লাস করতাম, কন্টেম্পোরারি ক্লাস করতাম, হর্টন টেকনিক্স, মার্থা গ্রাহাম টেকনিক্স, তারপরে তোমার কাউবয় ডান্স, চা বলরুম ডান্স, অনেক কিছু ওরা শিখাতো আমাকে আচ্ছা। ওখানে। তো আমি কিন্তু সবটাই শিখেছি, এবং সকাল থেকে রাত অবধি আমি কিন্তু ফাঁকি দেইনি, ফাঁকি না দিয়ে হুম, আমি সব শিখেছি। এবং আহ, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে যখন আমার ব্যালে টিচার আমাকে বললো যে তুমি এর আগে কোথায় ব্যালে শিখেছো, তো আমি বলেছি যে আমি তো আসলে কোনোদিন শিখি নাই, আমি তোমারই ক্লাসে জীবনে প্রথম ব্যালে শিখলাম। উনি একটু অবাক হলো, বলে হুম। কি যে আমি তো মনে করি তুমি অনেক ট্রেন হয়ে আসছো। আমি বলছি, না। তো বলে কি তুমি তো অনেক ভালো করছো আমার ক্লাসটাতে। তো ওই যে বললাম যে আমার আসলে ডেডিকেশনটা ছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং ওই ভদ্রলোক ছিল জার্মানি থেকে আসছে, আর পিয়ানিস্ট যিনি ছিল পিয়ানো বাজাতেন ওই ভদ্রলোক আসছিল রাশিয়া থেকে। ও আমাকে একদিন প্রশ্ন করলো তুমি এর আগে কোথায় শিখেছো ইরু। আমি বলছি যে আমি আসলে কখনো শিখিনি, এই তোমাদের ক্লাসে আমি প্রথম প্রথম শিখলাম। তো হুম। ওরা খুব অবাক হয়েছে। তো আমি চেষ্টা করেছি, তারপর আমি কিন্তু ফাইনাল ওদের সাথে পারফরমেন্সও করেছি ওখানে, কাউবয় আচ্ছা। ডান্স করেছি, ব্যালের একটু পার্ট করেছি। আর যেটা হলো যে আমার একটা একক শো ছিল ভিয়েনাতে। তো ভিয়েনা শোটা করব বলে আমি যে ওই যে
ভদ্রলোক ডিরেক্টর ছিল পুরো প্রোগ্রামটার, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তুমি আমাকে যদি একটা রুম দাও, আমি প্রতিদিন সকালে প্র্যাকটিস করতে চাই। তো ভদ্রলোক বলে ঠিক আছে, আমার নর্মাল ক্লাস শুরু হয় 10টা থেকে, বলে তুমি কি 8টার দিকে করতে পারবে? আমি হ্যাঁ। তো 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা আমি একা প্র্যাকটিস করতাম, আচ্ছা, 1 মাস আমি করেছি। তো ওই ভদ্রলোক না হঠাৎ করে যখন 1 মাস শেষের দিকে পারফরম্যান্সের সময়টা ঘনিয়ে আসলো, উনি আমাকে বলল কি যে হিরু, আমরা তোমার রিহার্সাল দেখতে চাই। তো আমি হ্যাঁ দেখবো, অসুবিধা নেই। তো দেখি কি হঠাৎ কিন্তু প্রপার ওয়েতে ওরা একদম বোর্ডের মধ্যে আমার নাম লিখে বলে দিয়েছে, হিরু অত নাম্বার রুমে অতদিন এতটা থেকে এতটা পর্যন্ত রিহার্সাল করবো, আমরা সবাই যাব। আমি আচ্ছা। যে দেখি স্টেজের মতো করে রেখেছে, সবাই গ্যালারিতে বসে আছে এবং সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমরা তো তোমার রিহার্সাল দেখবো। তো আমি তো গায়ে মাখি, আমি যে রিহার্সাল দেখবে দেখবে, কিন্তু হ্যাঁ। ওরা যে পারফরমেন্সের মতো করে রিহার্সাল দেখবে এটা আমার ও ধারণা ছিল আচ্ছা, না। আচ্ছা। তো আমি তো রেগুলার যেরকম রিহার্সাল করি আমি পুরোটাই রিহার্সাল করলাম। তো সবাই দেখলো, বেশ ওরা খুব তালি ঠালি দিল, সবাই চলে গেলাম আর আমার আচ্ছা, আমরা এখানে দর্শকদের একটু কমেন্ট দেখি। উম্মের ফারজানা জারিফ, খুব ভালো লাগছে শুনতে। হিরু ভাইয়ের হিরু ভাইকে বোধহয় আমরা হারিয়ে ফেলেছি কিছুক্ষণের জন্যে। তো দর্শক যতক্ষণে হিরু ভাই না ফিরে আসছেন, চলুন আমরা হিরু ভাইয়ের আম, কাছে চলে গেছি। হ্যাঁ হিরু ভাই, আমরা নেটওয়ার্কের বাইরে চলে হ্যাঁ গিয়েছিলাম না? হ্যাঁ, আমি ভাবছিলাম যে যতক্ষণ হিরু ভাই না ফিরে আসে, হিরু ভাইয়ের একটা কম্পোজিশন দেখি। ও আচ্ছা। আর একটু পরে হাত। সো হিরু ভাই, হ্যাঁ হ্যাঁ বলে, তা আপনার কথাটা শেষ করি হিরু ভাই, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ। তো যেটা হলো, তারপর আমাকে ডেকে পাঠালো, আমি ভদ্রলোকের ওখানে গেলাম। তখন উনি ভদ্রলোক আমাকে বললো, দেখো আমরা ক্লোজিং সেরেমনিতে 3টা পারফরমেন্স হয়। একটা হয় তোমার টেকনিক্যাল পারফরমেন্স, আর দুটো হয় একদম প্রপার পারফরমেন্স। তো টেকনিক্যাল পারফরমেন্সের জন্য টিকিট সেল করে, আর যেদিন মেইন শো থাকে ওই দিন তো টিকিট আরো বেশি দামে বিক্রি হুম হয়। হুম। তো বললো যে আমাদের সেই অনুষ্ঠানটাতে তুমি তো অন্য পারফরমেন্স করছো, বাট আমি চাই তুমি আমাদের পুরো অনুষ্ঠানটা উদ্বোধন করো, এবং তুমি ভরতনাট্যমের যে তুমি লাস্টে যে অংশটা করেছিলাম আমার তিল্লানা, সেটা প্রায় 15 মিনিটের মতো ছিল, তুমি ওইটা শুরুতেই করবে, তারপর পর্দা আবার পড়ে যাবে, এরপরে তুমি ড্রেস চেঞ্জ করবে, এরপর আমাদের ব্যালে বা অন্য যা আছে সেগুলো হবে। তো আমি মনে মনে খুশি হলাম, কিন্তু ভয়ও পাচ্ছিলাম যে এরকম একটা মানে এত গুরু গম্ভীর একটা অনুষ্ঠান যেখানে পুরো ওয়েস্টার্ন নাচ হবে, সেখানে আমার একটা ভরতনাট্যম হবে। তো আমি খুশি তো অবশ্যই হয়েছে এবং একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েও ছিলাম, যেহেতু আমি
ভিয়েনাতে যে সোলো পারফরমেন্স করবো 2 ঘন্টার, তো সেখানে 15 মিনিট আমি একটা করতেই পারি। তারপরে আমি ওটা করেছি। আচ্ছা। কথা প্রসঙ্গে অনেক কিছু চলে আসবে। তোমার অনুষ্ঠানের ব্যাপ্তি কত আমি জানি না, বাট আমার কাছে মজাই লাগছে বলার জন্য। আমার কিন্তু অনেক কিছু জানার আছে হিরু ভাই। কিন্তু আরেকটু জিনিস না বললেই না। যাই হোক, বলেন, তো বলেন। আমি পারফরমেন্স ১ম দিন করলাম, ২য় দিন করলাম, ৩য় দিনও করলাম। আমরা যেখানে ডরমিটরিতে থাকতাম, এটা গেস্ট হাউসের মতো। এক ভদ্র মহিলা ওটার মালিক ছিলেন। তো আচ্ছা। ভদ্রমহিলা আমাকে ভীষণ আদর করতেন ডে ফার্স্ট থেকে। উনার একটা ২ টা ছেলে, বড় ছেলেটা ব্যালে ডান্সার, কোথাও লন্ডনে ব্যালে করতো। আর ছোট ছেলেটা ছিল অটিস্টিক, ওখানে থাকতো। আচ্ছা। তো ভদ্রমহিলা না আমাকে ভীষণ পছন্দ করতেন। তো সব স্টুডেন্টদের মধ্যে থেকে উনি আমাকে বলতেন যে, আ "তুমি বিকাল বেলা এসে আমার এখানে কফি আর তুমি আমার এখানে স্ন্যাকস যা থাকে খেও।" ওইটা কিন্তু ফ্রি খাওয়াচ্ছে উনি আমাকে এক্সট্রা, আর কাউকে খাওয়ায়নি। ও আমি খেতাম, অনেক গল্প করতাম। তো যাই হোক, পরে পারফরম্যান্স যখন শেষ হলো, যে আমি যখন ঢুকলাম দেখি কি একটা বড় একটা টেবিলের মধ্যে ওই ভদ্রমহিলা আর ওই এলাকার যারা ওর ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, সবাই মিলে টেবিলে বসে আছে। অনেক খাবার-দাবার, একটা শ্যাম্পেন নিয়েও বসে আছে। তো আচ্ছা। জার্মানি শ্যাম্পেনকে সাম্পান বলে। তো হ্যাঁ, আমাকে বলে, "তুমি আসো। আমরা সেলিব্রেট করব। কারণ তোমার নাচ দেখে আমরা এত ভালো লেগেছে, আমরা ঠিক করেছি তোমাকে আমরা একটা ট্রিট দিব।" আমি তো ও খুবই খুশি হলাম আর অবাক হলাম যে এরা এত আমাকে এত পছন্দ করে। পরে আমি ড্রেস চেঞ্জ করে মেকআপ তুলে ওদের সাথে পুরো ওই অনুষ্ঠানটা হয়েছিল, এবং হুম, পরে আমাকে সেলিব্রেট করল ওরা। এবং আচ্ছা। যখন আমি লাস্ট ডে তে যখন আমি ফিরে চলে আসি, ভদ্রমহিলা অঝরে কেঁদেছে আমাকে ধরে। ভদ্রমহিলা সত্যিকার অর্থ ছেলের মতো করে আমাকে ভালোবাসতো। ভদ্রমহিলা অনেক বয়স্ক ছিল, কিন্তু আচ্ছা। আমাকে খুব পছন্দ করত। তো এই হলো আমার ব্যালে ট্রেনিং, যেটা আমি তোমাকে বললাম। ঠিক তার হুম, পরের বছর আমি আবার জার্মানিতে স্কলারশিপ পেয়েছিলাম। ওটা জার্মান কালচার সেন্টার ঢাকা থেকে, যেখানে তখন যে ডিরেক্টর ছিলেন মিস লেশনার, উনি আমাকে একটা ওয়ার্কশপ করেছিলাম। তখন উনি আমাকে ডেকে বলেছিল যে, "তুমি কি কন্টেম্পোরারি বা মডার্ন ডান্স শিখতে কি পছন্দ করো কিনা বা করবে কিনা?" তো আমি হুম, বলেছি আমি করব। তখন হুম, বলে, "তুমি যদি করতে চাও, আমি চেষ্টা করে দেখতে পারি, তোমাকে আমি একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারি।" আচ্ছা। তখন ওই ভদ্রমহিলা আমাকে স্কলারশিপ দিল, এবং আমি জার্মানিতে যার কাছে আমি গিয়েছিলাম, উনার নাম হলো সুজানে লিংকে। তোমরা নিশ্চয়ই সবাই অনেকেই জানে পিনা হুম, বাউসের নাম। হ্যাঁ, পিনা বাউস, উনি ২ জন কন্টেম্পোরারি ছিল, এবং একই স্কুল থেকে ওরা একসাথে পাশ করেছে, ভূপাটার ডান্স স্কুল থেকে। আচ্ছা। তো ওইটাও আমি অনেক ফরচুনেট যে আমি ওখানে একটা কন্টেম্পোরারি মডার্ন কোরিওগ্রাফির উপর একটা সুযোগ পেয়েছিলাম করার, এবং হুম, আমি পুরো একটা হুম, নতুন প্রোডাকশন এ ওদের সাথে কাজ করেছিলাম ২ মাস সেখানে। তো আচ্ছা। এই ছিল আমার জীবন। ও বাহ! চমৎকার হিরু ভাই। আপনার এক্সপেরিয়েন্স শুনে খুব ভালো লাগছে। এখানে কান্তা আপা বলেছে, আ খুব ভালো লাগছে শুনতে। তারপরে ইত্তেলা, ইত্তেলা আলী, আর এই আ ভালোবাসা নিয়েও হিরু ভাই এখন হিরু ভাই একজন চমৎকার মানুষ তো বটেই। সু আ সাথে উনি ভীষণ প্রোগ্রেসিভ একজন আর্টিস্ট অ্যান্ড হিজ পজিটিভিটি ইস ইনফেকশাস। লটস অফ লাভ হিরু ভাই। Oh, ওর that's nice. থ্যাংক ইউ কান্তা এবং ইত্তেলা। ইত্তেলা। ইত্তেলা কিন্তু আসলে আমরা কিন্তু ঢাকাতে আমরা ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এর একটা শাখা ঢাকায় আছে, যেটাকে নৃত্য যোগ বলি, তুমি জানো। আমরা জি। বড় ফেস্টিভ্যাল করেছি গত বছর। ইত্তেলা কিন্তু আমাদের এক্সিকিউটিভ কমিটিতে মেম্বার ছিল, এবং ওর সাথে ওকে তো অনেক আগে যখন আমরা নৃত্য ধারা করতাম, দীপাদির আন্ডারে ও এসে আমাদের সাথে অনেক পারফরম্যান্স, আমরা ইন্ডিয়াতে গেছি। অতটা হুম, ক্লোজনেস ছিল না। বাট হুম। যখন আমরা নেপালে গিয়েছিলাম একটা ওই শাখা খুলতে ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এর, তখন ইত্তেলার সাথে আমার খুব ভালো একটা ইন্টিমেসি হয়, এবং ইত্তেলা তখন থেকে বলে, "হিরু ভাই, আপনি যে এত মজার মানুষ, সেটা কিন্তু আসলে আমি কখনো জানতাম সেটাই। না। মানে হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে আপনার সাথে ট্যুর করে। আমার সুযোগ হলে আমরা আরো বেশি ট্যুর করব।" তো সেই ইচ্ছে ইত্তেলা লিখেছে। ও অনেক কাজ করে আসলে আমাদের সাথে, এবং আমরা খুব মিস করি ওকে। ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এর যখন ফেস্টিভ্যালটা হলো, তখন ওকে আমরা পাইনি। ও যেহেতু কানাডাতে থাকে এখন। আচ্ছা, এবং আচ্ছা, ওর হাসব্যান্ড মিঠুন, ও আমাদের আমার ডিরেক্ট ছাত্র ছিল না, বাট আমার আন্ডারে অনেক কাজ করেছে। আমরা একসাথে অনেক কাজ করেছি। আচ্ছা। হিরু ভাই আরেকটা দেখি আপনার কম্পোজিশন। এক জ্যোতি রোদ
হালকা হাসিতে এক চিলতে রোদের, হালকা হাসিতে তোমার কথা শুধু পড়ে মনে, তোমার কথা শুধু পড়ে মনে। আমার পাগল মন কোথা যায় উড়ে, আমি সারাদিন তোমার ঘরে, রাতের আকাশে মৃদু বাতাসে শুধু তুমি তুমি। সারিসা পামাগা সারিসা মাগারি মাগারি সারিসা পামাগা মাদিগা সারিসা। রাতের আকাশে মৃদু বাতাসে শুধু তুমি তুমি। সারিসা পামাগা সারিসা মাগারি মাগারি সারিসা পামাগা মাদিগা সারিসা। দেখি তোমাকে সকলের দেশে, আসো তুমি বৃষ্টির বেশি। দেখি তোমাকে সকলের দেশে, আসো তুমি বৃষ্টির বেশি। ধেয়ে যাও আমার মন, ধেয়ে যাই সকল, খোঁজে তোমাকে এমন সাগর। শুয়ে যাও বুকে, করে যাও শীতল, শান্ত করে যাও মনের চঞ্চল। এক চিলতে রোদের হালকা হাসিতে, এক চিলতে রোদের হালকা হাসিতে তোমার কথা শুধু পড়ে মনে, তোমার কথা শুধু পড়ে মনে। আমার পাগল মন কোথা যায় উড়ে, আমি সারাদিন তোমার ঘরে, রাতের আকাশে মৃদু বাতাসে শুধু তুমি তুমি। সারিসা পামাগা সারিসা মাগারি মাগারি সারিসা পামাগা মাদিগা সারিসা। চমৎকার হিরু ভাই, চমৎকার কম্পোজিশন। সো Thank you. আমি তো বুঝতে পারছি যে কি ধরনের স্টাইল এখানে ইউজ করা হয়েছে। তো দর্শকদের জন্য যদি একটু বলেন নাচটা সম্পর্কে। হ্যাঁ, নাচ সম্পর্কে বলবো, তার আগে আমি বলে নিই কান্তার সম্পর্কে একটু বলা বাকি ছিল ও আমার। আচ্ছা আচ্ছা। আমি যখন প্রথম বিটিভিতে প্রথম দিকে করি কাজ, মোস্তফা ভাইয়ের আন্ডারে, ওনার ডিরেকশনে, কান্তা কিন্তু আমার পার্টনার ছিল। আমরা একটা নাচ করেছিলাম ওখানে, গ্রুপ আচ্ছা। ডান্স ছিল। বাট থাকে না অল্প কয়েকজন, কিন্তু সেখানে কান্তা ছিল। কান্তা এখন আমার কলিগ, আমরা একসাথে একই অফিসে কাজ করছি এবং ও খুব ভালো কাজ করছে। হ্যাঁ আর কোরিওগ্রাফি যেটা আগে যে নাচটা দেখেছে সেটার নাম হলো উৎপত্তি। হ্যাঁ ওটা করেছিলাম যে ৩টা ফেস একসাথে মিলে, বা ৩টা আত্মা বা ৩টা মানুষ নতুন একটা কিছু তৈরি করা বা একটা শক্তি হওয়া। তো সেইটা ওই নাচে ছিল।
আর এই নাচটা আমরা আসলে একটা ঈদের অনুষ্ঠানে করেছিলাম। ঈদের আচ্ছা। অনুষ্ঠানগুলোতে একটু ফেস্টিভ মুড থাকে। সেই ফেস্টিভ হুম, মুড অনুযায়ী আমাদের একটু একটু গানটাও ওরকম আধুনিক ঢঙের একটা গান হলে হ্যাঁ, ভালো হয়। তো হুম, এইটাতে আসলে আমি ভরতনাট্যমের যেহেতু আমার বেস ওটা তো থাকবেই। সাথে হুম, ওয়েস্টার্ন কিছু মুভমেন্ট অল্প কিছু দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি। আর যেটা তুমি ১ম এ একটা প্রশ্ন করেছিলে যে কন্টেম্পোরারি বা মডার্ন ডান্সটা আমরা আসলে কি কিভাবে লাভ নিচ্ছি? না ক্ষতি হ্যাঁ, করেছে সেটা বলছি। হ্যাঁ, হুম, ক্ষতি তো অবশ্যই কোনো কিছুই করে না, লাভই করে। হুম, আমরা একটা ফর্ম থেকে একটা ফর্ম শিখে মানুষ একটু সমৃদ্ধ হয়। তারপরে তার নিজের মানে নিজের পছন্দ নিজের মতো মতো কাজ করে। হুম, আ যখন আমি বিদেশে ট্রেনিং নিয়েছিলাম, তখন আমি অনেক নাচ দেখেছি বা অনেক আমি যে কোরিওগ্রাফিতে কাজ করেছি সেগুলো দেখেছি। ওখানে অনেক কিছু থাকে বা কস্টিউম কম থাকে, অনেক সময় নিউড থাকে। তো আমি তো আমার সোশ্যাল কনটেক্সট এ তো আমি সেটা আমাদের দেশে আমি করতে পারি না। হুম, তো আমার সোশ্যাল কনটেক্সট টাকে মাথায় রেখেই আমি আমি কাজ করি, কোরিওগ্রাফি করি। আর একটা সময় মানুষ আমাদের বিটিভিতে বলো বা অন্য চ্যানেলগুলোতে এত মানে ফুল প্যান্ট, জুতা, মোজা পরে অনেক নাচ সবাই করত। হুম, তখন আমি ভাবলাম যে না এই ধারাটাতে ঠিক আমরা বেমানান। হুম, তখন আমি আস্তে করে সরে এসে একটু নতুনত্ব কোনো কস্টিউম দিয়ে বা অন্য কোনো ধরনের কিছু দিয়ে করা যায় কিনা বা আচ্ছা, কস্টিউমের ভেরিয়েশনটা থাকলে নাচটা একটু দৃষ্টিনন্দন লাগে। মানে হুম, অযথা কিছু জিনিস পড়লাম বা গয়না পড়লাম, উৎ উৎকট সাজ করলাম। হুম, হুম, লাউজি টাইপের জিনিস আসলে আমাকে কখনোই টানে নাই। তো সেই জন্যই আমি আমার নাচগুলোকে আমি ভাবি, চিন্তা করি। ১ম এ কোরিওগ্রাফি করার আগে আমি ভাবি যে আমি কি কস্টিউম পড়াবো। আচ্ছা, কস্টিউমের কথা মাথায় রেখে তারপরে আমি কোরিওগ্রাফিটা করি। আচ্ছা, তারপরে নাচের মুড অনুযায়ী কালার কম্বিনেশন ওগুলো আমি করি। হুম, হুম। তো এইটা এভাবেই আমি আসলে কাজটা করি। আচ্ছা, না ব্রিলিয়ান্ট হিরো ভাই। কিন্তু হিরো ভাই আমি শুনেছি যে বাংলাদেশে নাকি আপনার কন্টেম্পোরারি বলে বা ফিউশন বলে ওরা এমন একটা মুভস করে বাংলাদেশের ডান্সাররা মানে ডান্স আর্টিস্টরা, যেহেতু আমি দেশে থাকি না অনেকদিন দেশের বাইরে, সো আমার শোনা কথা আর কি রিউমার। তো ধরেন আকাশ দেখতে বললে পা তুলে দেয়া বা আপনার কোনো একটা মানে একটা উদ্ভট একটা মুভ যদি দেখায়, তো এটাকে আপনি কিভাবে মানে ইয়ে করবেন, আপনার মতামত কি এ সম্পর্কে? ওয়েল আমি যেহেতু আগেই বলেছি যে কন্টেম্পোরারি বা ফিউশন নাচের বিপক্ষে আমি না। আমার ভালো লাগে এবং হুম, অনেকে ভালো করছেও। হুম, এখানে যেটা হলো যে একটা ওই যে বলিউডের একটা সংমিশ্রণ এখানে চলে আসে। আচ্ছা, সেই আচ্ছা, হাওয়াটা চলে হুম, আসার কারণে এখন ওই মাল্টিনেশনাল কোম্পানি বলো বা তোমার অন্য যে কর্পোরেট শো গুলো হয় এখানে, ওরা ওদের সামহাউ ওই জিনিসটাকে ওরা অ্যাডপ্ট করতে চেষ্টা করছে এবং আ যারা করাচ্ছে আসলে আমি তাদেরকেই বলব তারাই আসলে এই জিনিসগুলো চাচ্ছে একটু হুম, খুব লাউজি একটু ড্রেস খুব কি বলে গ্লসি টাইপের জিনিস হুম, মানে ফ্ল্যাশি জিনিসগুলা খুব বেশি পছন্দ করে। হুম, রাদার দ্যান মানে নাচটা শৈল্পিকতা কতটুকুন সেটা কিন্তু ভাবে না। সেটাই, এবং এইগুলো যেই কোরিওগ্রাফাররা করছেন এখন অনেকেই করছেন। হুম, আমি এবং অনেক ইয়াং ছেলেমেয়েরা করছেন। ওরা অনেক পটেনশিয়াল, অনেক ভালো কাজ হুম, করছে। কিন্তু আমি হুম, বলব ওরা যদি ভেবে চিন্তে কাজটা করে না, জিনিসটা আরো সমৃদ্ধ হতো। আর যেহেতু এখন একদম আ একটা বড় শোতে যদি ওরা যদি করে এরকম একটা মানে এই ধরনের ড্রেস পরে বা ওয়েস্টার্ন মিউজিক দিয়ে আ বলিউডের মিউজিক দিয়ে করে, সেই জিনিসটা কিন্তু খুব কম সময়ের জন্য মানুষ দেখে। হুম, মানে দেখে ওইটুকুনি দেখে কিন্তু তারা মনে এনজয় থাকে করে। কম, তাই না? আর যখন তারা গাড়িতে করে বাড়ি ফিরে যাচ্ছে, ওই রাস্তায় হুম, কিন্তু ওই জিনিসটা আর থাকে না। তখন ভুলে সেটাই, যায়। হ্যাঁ, আর যদি কল্পিকতা থাকে জিনিসটার মধ্যে হুম, তখন কিন্তু রাস্তায় যাবে বা কারো সাথে বলবে যে নাচটা এমন ছিল, এতটা ভালো ছিল, ওরা মুভমেন্ট গুলা সুন্দর ছিল, কস্টিউমটা ভালো ছিল। মানুষ হুম, বলে। এই বলাটাও কিন্তু এখন আর আমি কাউকে শুনি না যে একটা ভালো মানে এই ধরনেরই যারা কর্পোরেট শো গুলা যারা করছে বা টেলিভিশন চ্যানেলগুলো এখন বা প্রাইভেট চ্যানেলগুলো যারা করছে, সেই হাওয়াটা কিন্তু এখন বিটিভিতেও লেগে গেছে বাই দ্য ওয়ে। তাই বিটিভিও নাকি? এখন সেই স্নো পাউডার যারা মডেল বা নায়িকা যারা সিনেমার নায়িকা, ওরা জি, বিটিভিও কিন্তু এখন এই জিনিসটা লুফে নিচ্ছে। এটা হুম, ভীষণ আনফরচুনেট বিটিভির কাছে। হুম, আমি হ্যাঁ, আ মূলধারার শিল্পী হিসাবে আমি আক্ষেপ করেই বলছি যে হুম, বিটিভির কাছে কিন্তু এটা আমরা আশা করি না। আশা করিনি।
হ্যাঁ, হুম, যেহেতু এই ছেলেমেয়েরা এত কষ্ট করে এতদিন থেকে নাচ করছে, ওরা ইন্টারভিউ দিয়ে ওরা এনলিস্টেড হুম, হচ্ছে। হুম, তো তারপরেও কি হলো? ওরা সেই, কিছুই পেল না। ওই সেই মডেলরা, হুম, নায়িকারা এসে ওই জায়গাটা দখল করে, তাহলে এই যে মেইন স্ট্রিম এ যে শিল্পীরা তারা কোথায় যাবে? তাদের জন্য তো একটা জায়গা লাগবে। হ্যাঁ, তো অবশ্যই, হ্যাঁ, এই জন্যই বলছি যে যারা এখন করছে, তুমি যেটা বলছো লাফালাফি, যেটা এখন ওই বলিউডে বা আমাদের পাশ্চাত্য দেশে কিন্তু অনেক হচ্ছে যে হুম, অ্যাক্রোবেটিক নাচগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে রাদার দ্যান নাচের মুভমেন্ট বা হুম, অন্য কিছু। অনেক প্রপস, বেশি যত প্রপস ইউজ করতে পারে তত গর্জিয়াস লাগে, নো ডাউট। কিন্তু হুম, সেটা কি হয়? সেটা ওই যে কার্নিভাল এর মধ্যে যেমন মানুষ অনেক বড়, বড় জিনিস পরে, ময়ূরপুচ্ছ পরে, মাথা বড়, বড় মুকুট, ওটা কিন্তু কার্নিভাল এর জন্যই কিন্তু ভালো লাগে। হুম, ওটা যদি নাচের মধ্যে চলে আসে তখন তুমি ওগুলা সামলাবে নাকি তুমি সেটাই, নাচ করবে, মুদ্রা দেখাবে? তখন দেখা যাবে অনেক প্রপস নিয়ে আমরা নাচ করছি। ওই প্রপসটাকে ইউজ করছি। কিন্তু হুম, আসলে মুদ্রা বা ফেশিয়াল এক্সপ্রেশন বা ভালো হুম, একটা হুম, পস্চার, ওগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে। হারিয়ে যায়, এই হ্যাঁ, হ্যাঁ, আমি সেই, বলছি যে সেই। যারা কোরিওগ্রাফি করছে, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই জিনিসগুলোকে যারা যেন মাথায় রাখে। এবং এটাও ঝরা তোমাকে বলি, খুব বেশি সময় নাই। আবার কিন্তু ব্যাক করবে সেই আগের জায়গাটাতে। এটা সেটাই, দেখবে যে আমিও তাই বিশ্বাস ৫ করি হিরু বছর। ভাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা হিরু ভাই, আপনি তো একটা নাচের স্কুল রান করেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো আপনার স্কুলটা সম্বন্ধে জানতে চাইবো। আমার নাচের স্কুলের নাম হলো সৃষ্টি কালচার সেন্টার। আমরা আসলে গত বছর ২৫ বছর পূর্তি হয়ে গেছে। তো আমরা এই আচ্ছা। গত বছর থেকে শুরু করেছিলাম বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। এখন আমরা এখান থেকে অনেক দেশি বিদেশি অনেক ছেলেমেয়েরা আছে যারা এখন প্রতিষ্ঠিত, অনেক ভালো, ভালো পারফরম্যান্স করছে। বিভিন্ন হুম, জায়গায় বিদেশেও যাচ্ছে। অনেকে নায়িকা হয়েছে বা টেলিভিশনের বিভিন্ন জায়গাতে আছে। আর হুম, আমার এখন বর্তমানে প্রায় ৩০-৪০ জন যারা নাচ করে ঘুরিয়ে ফিরে, এরা এরা রেগুলার আমার সাথে পারফরম্যান্স করে দেশে এবং দেশের বাইরে। এবং আচ্ছা, তুমি জানো যে প্রত্যেক বছরই আমরা ৩-৪ বার হয়তো বিদেশে আমরা পারফরম্যান্স করতে যাই। প্রাইভেট ট্যুর বলব না, ওগুলো সম্পূর্ণ বাংলাদেশ এমবাসি বা হাই কমিশন যারা আছে উনাদের আমন্ত্রণে আমরা যাই। আচ্ছা, আচ্ছা। গভর্নমেন্ট ডেলিগেশন যাই। কিন্তু হুম, এখন তো ভেরি গুড। প্রাইভেট ট্যুরের জায়গাগুলো তো সীমিত হয়ে গেছে। কারণ এত হুম, টাকা দিয়ে, প্লেনের ভাড়া দিয়ে, থাকা, খাওয়া, মানে রেমুনারেশন দিয়ে আসলে এখন আর বিদেশে কেউ পারফরম্যান্স করায় না। তো ওই বাংলাদেশ হুম, এমবাসির মাধ্যমে আমরা যেগুলো সুযোগ পাচ্ছি, ওই পারফরম্যান্স জি। গুলি আমরা শুরু করছি। আচ্ছা। এখানে আমি একটা দেখতে পাচ্ছি, পোস্টার হিরু ভাই। আম হেল্প বাংলাদেশি ডান্সার্স। সো আপনারা সৃষ্টি থেকে এটা অর্গানাইজ করেছিলেন, তাই না? এটা আমি করেছিলাম যে এটা যখন ১ম দিকে যখন আমাদের কোভিড ইফেক্টেড হয় সবাই, জি, মানে পুরা বিশ্বেই যখন এটা বৈশ্বিক সমস্যা, বাংলাদেশের নয়। জি। তখন বাংলাদেশে লকডাউনের সময় অনেক নৃত্যশিল্পী, নৃত্যের সাথে সম্পৃক্ত যারা আছে, হুম, মেকআপ আর্টিস্ট, তারপরে তোমার কস্টিউম ডিজাইন যারা করছে, তারপরে লাইট সাউন্ড যারা আছে, হুম, সবাই কিন্তু আসলে ঘরে বসেছিল। ওই হুম। সময়টাতে আসলে আমি শুরু করেছিলাম কিছু আমার ব্যক্তিগত আ ফান্ড দিয়ে। আচ্ছা। তারপরে আমি ভাবলাম যে আমার মানে একার পক্ষে সম্ভব হচ্ছে না বলে হুম, হুম। তখন আমি এই পোস্টারটা আমি দেই। এবং লন্ডন থেকে, আমেরিকা থেকে, জার্মানি থেকে জার্মান ডান্সার, বাংলাদেশীরা, আবার ইন্ডিয়ান ডান্সার দিল্লি থেকে, এরা মানে অনেকেই আসলে আমাকে সাহায্য করেছে আচ্ছা, আচ্ছা। ফান্ড-রেইজ এর ব্যাপারে। এবং আমি অনেক পারফরম্যান্স করেছি, সেটা আমি সেই টাকাটাও এখানে দিয়েছি। আমি আ আমেরিকাতে একটা ওয়ার্কশপ করেছি, অনলাইন ওয়ার্কশপ, সেইটার পয়সাটাও হুম, আমি এখানে রেখেছি। আমার একটা ছাত্রী আছে, একটা বিদেশি এয়ারলাইন্স এ জব করে। ও হুম। আমাকে একটা টাকা দিয়েছে। মানে সবাই মিলে আমাকে অনেক ফান্ড রেইজ করেছে এবং সেটা দিয়ে আমি সবাইকে দিচ্ছি। এবং বাহ! যেটা বললাম, হ্যাঁ। রিসেন্টলি যেটা হলো যে আমাদের যে কস্টিউম ডিজাইন করে, তুমি সব জানবে যে হুম। প্রীতিশ দা, যাকে আমরা হ্যাঁ, সবসময় হ্যাঁ, জানি। হ্যাঁ। হ্যাঁ। উনি ইদানিং আমাকে আমাকে বলছে যে, "দাদা, আমরা তো দোকানটা রাখতে পারব না। আমরা কিভাবে কি করব এখন? ওহহো! দোকানটা বন্ধ হয়ে দোকানটা বন্ধ হয়ে গেলে তো আমাদেরই ক্ষতি। উনার তো হুম, ক্ষতি হবে, আমরা হুম, আমরা হুম, কোথায় যাব কস্টিউম বানাতে?" আমি প্রীতিশ দাকে বললাম, "প্রীতিশ দা, তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখি হুম। কিছু করতে পারি কিনা।" তো তারপরে তপন, শিবলি, নিপা, কাজল আপা, আমরা সবাই মিলে একটা ভাবছি যে প্রত্যেক মাসে একটা ফান্ড করে উনাকে আমরা দিব। অলরেডি এই মাসে দিয়েছি। আমরা বলেছি, "তাও আপনি দোকানটা রাখেন। যতদিন পর্যন্ত এই কোভিড না যাবে, হুম। মানে আবার স্বাভাবিক শিল্পটা, আপনি যেন কষ্ট না পান, আপনি করেন।" এর আগেও আমি ব্যক্তিগতভাবে করেছিলাম। এরকম অনেককেই আমরা চেষ্টা করেছি সাহায্য করার জন্যে। আচ্ছা, অনেক আচ্ছা। ডান্সাররা আছে,
যারা ঢাকার বাইরে হুম, অনেক ডান্সাররা ইউনিভার্সিটিতে পড়ছে ডান্স নিয়ে, ওদের টিউশন ফি দিতে পারে না। হুম, বিভিন্ন সময় আসলে সৃষ্টি থেকে আমরা চেষ্টা করেছি ওদেরকে একটু সাহায্য করতে। সাহায্য করতে, হেল্প করতে, যেন সাপোর্ট করতে আমি বলব। যেন বাহ! ওরা ডান্সটাকে টিকিয়ে রাখে, ওরা যেন অবশ্যই। সারভাইভ করতে পারে। হ্যাঁ, তাই এরকম অবশ্যই। অনেকেই করছে আমি জানি। কিন্তু হুম, তারপরেও তো অনেক মানে যদি মানুষকে না জানাই তাহলে তো ফান্ড হুম। রেইজ টা হবে না। না, তো না, সেই জন্য অবশ্যই। আমরা চেষ্টা করেছি এই ফান্ডটা রেইজ করার জন্যে। বাহ! এবং আমি মনে চমৎকার, করি চমৎকার উদ্যোগ। অনেকে চেষ্টা করে হ্যাঁ, ভাই। হ্যাঁ। অবশ্যই হিরু ভাই, মানে এরকম কিছু করতে পারা তো মানে নিজেদেরকেও তো নিজেরাও তো প্রাউড ফিল করে, তাই না? যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু করতে পারলাম সবার জন্যে। এবং সবার জন্য আমাদের করতে কাছে পারলাম। কিন্তু এই ছেলেমেয়েরা কিন্তু আশা করে যে, যেহেতু আমি হুম, প্রোগ্রাম করাতে পারছি না, ওদেরকে আমি কিভাবে করব? আমি সৃষ্টি ছেলেমেয়েদের জন্য তো আলাদা করেছি, বাট বাইরের ছেলেমেয়েদের জন্য আমি চেষ্টা করেছি যে, অন্য কার কাছে করলো বা কি করলো সেটা দেখার বিষয় হুম, না। হুম, হুম। একটা শিল্পী হিসাবে, একটা ছাত্র হিসাবে আমাকে ওদেরকে হেল্প করা উচিত বলে আমি মনে করি। এবং অবশ্যই। সেই চিন্তা থেকেই আমি আসলে চেষ্টা করেছি ওদের হেল্প করার জন্য। হুম, হুম, হুম। খুবই ভালো হিরু ভাই। এখানে দেখতে পাচ্ছি মাহবুব লিখেছে, আহ, আপনি আমার টিচার ছিলেন থিয়েটার স্কুলে, 8 ব্যাচ, 1997-98। আরেকটা বিশেষ ঘটনা আছে, আমি কম্বোডিয়া যাবার কারণে ফাইনাল এক্সাম মিস করেছিলাম। আমি ফেরার পর আপনি আমার ইন্ডিভিজুয়াল এক্সাম নিয়েছিলেন বেইলি রোডে থিয়েটার অফিসে। সেদিন আপনি শুধুমাত্র আমার জন্য এসেছিলেন। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি এক্সামটা না নিলে আমি আটকে পড়তাম। যেখানেই থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবসময় প্রার্থনা। ধন্যবাদ মাহবুব। দোয়া করবা আমার জন্যে। আমার দ্বারা যদি কারো হেল্প হয়, উপকার হয় কেন করব না? আমার তো কোনো ক্ষতি নেই। আমি এই অবশ্যই, হ্যাঁ। চিন্তাটাই রেখে আমি সবসময় চেষ্টা করি এটা তো মানুষকে আমাদের সবারই দায়িত্ব, হ্যাঁ। অবশ্যই। অ্যাবসোলিউটলি। হ্যাঁ। আচ্ছা হিরু ভাই, আপনি যখন নৃত্য পরিচালনা করেন, তখন কোন দিকটার প্রতি বেশি কনসেনট্রেট করেন? প্রথমত আমি শৈল্পিক দিকটা চিন্তা করি যে এটা কতটা মানে নান্দনিক হবে এই জিনিসগুলো। হুম, তারপরে আমি গানটাকে এমন পছন্দ মানে সিলেক্ট করি যে গানটা যেন ভালগার মনে না হয়, হুম, সেরকম একটা গান আমি নিবো। এবং সেই কোন অনুষ্ঠানের জন্য আমি গানটা নিচ্ছি, সেই অনুষ্ঠানের মুড বুঝে আমি একটা গান সিলেক্ট করি। তারপরে আমি কস্টিউম গুলো দেখি এবং শেষে আমি যখন কোরিওগ্রাফি করব, আমি এমন কোরিওগ্রাফি করব যেটা কোনো ভালগারিজম থাকবে না, বা এমন কোনো কোরিওগ্রাফি করব না যেটা ছেলেমেয়েরা পারছে না বাট জোর করে আরোপ করে দিচ্ছে, সেরকমও করব না। বা হুম। অযথা লাফালাফি, লম্পঝম্প বা ওরকম আমি করব না। আমি পুরো জিনিসগুলোই দেখি এবং যখন পারফরম্যান্স করব মেকআপটাও আমি আমি দেখি যে আসলে আচ্ছা, কোথায় করছি। আমরা দেখি স্টেজে কোনো বা কর্পোরেট শো করছি, নাকি হ্যাঁ, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে করছি, না টেলিভিশনে করছি। সেটা টেলিভিশনে যদিও করি, সেটা কোন ধরনের ফেস্টিভ মুডে কখন অনুষ্ঠানটা করছি, না কোনো স্মরণ সভাতে করছি। মানে সব পুরো জিনিসটা দেখেই আসলে আমার মেকআপটা বা অর্নামেন্ট সবকিছুই আমি সেরকম ভাবে ভেবে করি। আচ্ছা, আচ্ছা। হিরু ভাই, আহ, বর্তমানে শুনছি বাংলাদেশে দু একজন শিল্পীদের অর্থনৈতিক ও অসামাজিক অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে আহ, নৃত্যাঙ্গনে একটি কেওজের কেও কেওয়াইসি বলতে পারি, মানে কেওটিক সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, হ্যাঁ। তো এ সম্পর্কে আপনি কি বলবেন? আপনার মতামত কি? এইটা আসলে খুব আনফরচুনেট আমাদের জন্য, যারা আমরা মেইন স্ট্রিমে এতদিন থেকে কাজ করছি। এটা খুবই দুঃখজনক আমি মনে করি। তারপরেও আমি বলব যে যারা এই ব্যাপারে ইনভলভ আছে বা যাদের নামগুলো আসছে, তারা আ এখন থেকেই সাবধান হবে। আর হুম, যেহেতু এখনো পুরো ব্যাপারটা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আছে, বিচারাধীন আছে। আমরা এখনই বলতে পারবো না যে আসলে সে দোষী। যতক্ষণ আচ্ছা, পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাবে না। এবং সেই সাথে আমি আরেকটু এড করতে চাই যে যখন ১ম এই নিউজগুলো আসলো, একটা অনলাইন নিউজ পোর্টালে আসলো, হুম, সেখানে কিন্তু আমাদেরও কারো নামগুলো ওরা ইনক্লুড করে দিয়েছে। এটা আমরা ভীষণইভাবে বিস্মিত হয়েছি যে হ্যাঁ, কিভাবে এই নামগুলো করল। হুম, এটার কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। আর এই পর্যন্ত আসলে আমাদেরকে কেউ কিছু বলে, কোনো এজেন্সি আমাদেরকে কোয়ারিজ করে নাই। বাট হুম, নৃত্যশিল্পীদের মাঝে একটা ভুল বুঝাবুঝি বা একটা মানে কথা বলা, গসিপ করছে যে হ্যাঁ, হুম, এদের নাম আসছে, এরাও হয়তো জড়িত আছে। তো আমি ভীষণই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে যারা এই জিনিসগুলো খুব চালাচালি করছে, আমি তাদেরকে বলব যে সত্যিটা না জেনে, না হুম, বুঝে
এই জিনিসগুলো করা ঠিক না। বা হুম, এই যে একজন আরেকজনের কাছ থেকে বা মানে করে দিচ্ছে, ইচ্ছা খুশি মতো একটা ছবি দিয়ে আবার আরেকজনকে পোস্ট করছে। এটা আসলে খুব আনফরচুনেট, এবং আমি খুব বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলাম যে কারা না জেনে, না বুঝে কেউ যদি অপপ্রচার করে, আমি হুম, কিন্তু সাইবার ক্রাইমে তাদের বিরুদ্ধে আ আ কেস ঠুকিয়ে দিব বা হুম, কমপ্লেইন করে রিপোর্ট করে হুম, দিব। এইজন্যই বলেছি যে তাও যেন থামে এরা। কারণ এরা এত বেশি কথা বলে, মানে ভিত্তিহীন কথা বলে বা হুম, না জেনেই কথা বলছে বা সেই, এমন উদ্ভট এমন কথাগুলো বলে দিচ্ছে যেটা আ বা আমি তো এখন আসলে ছোট বাচ্চা না বা আ কি বলে এটাকে? রাইজিং কেউ না। হুম, আমি তো হুম, আসলে হুম, একটা পরিণত বয়সে চলে হ্যাঁ, আসছি। একটা সেটাই। পরিণত সময়ে চলে আসছি। আমার হাত দিয়ে কত স্টুডেন্ট তৈরি হুম, হয়েছে। হুম, এখন যারা লিখছে তারা কিন্তু বয়সে অনেক ছোট। ওরা হুম, কিন্তু এইটুকুনও ভাববার মানে এই বুদ্ধি হয়নি বা এইটুকুনি পরিমিতি বোধ হয়নি যে আমি যে উনার নামে একটা কিছু বলে দিলাম, হুম, এটাতে করে কি উনি ছোট হচ্ছেন, আমি ছোট হচ্ছি। তো এই জিনিসগুলা আসলে এইটাও কিন্তু শিল্পী হওয়ার পাশাপাশি এইটাও আমাদের শিক্ষণীয় আছে। হ্যাঁ, এবং অবশ্যই। আমি মনে করি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা তো সেই পারিবারিক শিক্ষা থেকেই বড় হয়েছি। তারপরে আমরা একাডেমিক ভাবে শিক্ষা নিয়েছি, দেশে বিদেশে শিখেছি অনেক কিছু। তো আমি বলব এখন যারা কাজ করছে নৃত্যাঙ্গনে বা নাচের বাইরেও যারা আছে, যারা কম বয়সী আছে, প্লিজ অপপ্রচার না করে আগে জানুন, দেখুন, ভাবুন, বা তোমরা যারা করছো ব্যাপারগুলোকে আগে দেখে নাও, জেনে নাও যে আসলে এটা কি কতটা সত্যিতা আছে বা হুম, তারা কি আদৌ এর মধ্যে কি নির্ভর জড়িত ছিল আছে কিনা, কিনা। হ্যাঁ, তবে সেটাই। আর না হয় এটা আসলে খুবই, আমার আসলে মানে রাগের থেকে দুঃখ পেয়েছি বেশি যে হুম, ছেলেমেয়েরা এতদিন কি দেখলো? হুম, যা যার নাম আসছে আমাদেরই তো জুনিয়র ছেলে, ও সোহাগ, সবাই জানে এখন, নামটা তো আর আচ্ছা, গোপনীয় করার কিছু নাই। গোপনীয় সেই, কিন্তু তারপরেও আমি বলব ওর নাম এসছে, এখনো তো বিচারাধীন আছে। বিচার হোক, তারপরে হুম, তো আমরা বলব। এখনই যদি আমি অপপ্রচার করে দেই, না জেনে না শুনে আরেকজনকে ব্লেম দেয়া শুরু করে দেই, সেই হুম, সময়টা কিন্তু এখন আর নেই। কারণ আমি আসলে, হুম, মনে করি আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক চৌকস, তারা সব জানে, বোঝে, কে কেমন তারা সবই জানে। এবং তারা আচ্ছা, চাইলে প্রত্যেকটি ক্রাইমকেই বা মানে কি রুখতে হ্যাঁ, পারে এবং হুম, করবেও, আমি আশা করি। তো সেজন্যই বলছি যে এই যে কুলুষিত একটা হয়েছে, ১ টা বা ২ টা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কিন্তু পুরো নৃত্যশিল্পটাকে আমরা যেন আ ধসে ফেলে না দেই। হুম, অপপ্রচার যত করব ততই আমরা হুমকির মুখে পড়ব। হুম, যে এখন যারা এই কাজটা করেছে, যারা গিয়েছে, তারা তো আদৌ মেইন স্ট্রিম এর নৃত্যশিল্পী কেউ নন। আচ্ছা, যদি আচ্ছা, মেইনস্ট্রিম এর কেউ হতো আমি ভাবতাম যে হ্যাঁ, এরা প্রত্যেকটাই ভিকটিম, এরা অনেক মানে ঝামেলা হয়েছে। হ্যাঁ, ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, আমি অস্বীকার করব না, হয়েছে। সেটা কিন্তু অত বড় কোনো ঘটনা হয়নি। যেটা নারী পাচার বা মানব পাচার, যেটা বলি। মানব পাচার তো হুম, অহরহই হচ্ছে আমাদের এখানে, অনেক হচ্ছে। হুম, এখন নারী পাচারও অনেক দিন থেকে হচ্ছে। কিন্তু শুধু এই ১ম কোনো একটা নৃত্যশিল্পীর নাম জুড়ে জিনিসটা হুম, আসলো। কিন্তু হুম, এত বছর থেকে যে নারী পাচার হয়েছে, নারী নির্যাতন হয়েছে, শিশু পাচার হয়েছে, হুম, সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। হুম, হুম, আর তুমি জানো যে আমি একটা এনজিও এর সাথে ইনভলভ আছি। হুম, আমি কিন্তু নিজে হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। আমি কিন্তু রাইটস এর বিরুদ্ধে কিন্তু আমি সবসময় রুখে দাঁড়াই। আমরা এমন একটা কমিউনিটি নিয়ে কাজ করছি যাদের রাইটস নিয়ে আমরা সারাক্ষণ কথা বলছি। এবং সেই জায়গায় থেকে আমি যদি রাইটস নিয়ে কথা বলি, রাস্তায় দাঁড়াই, আমাকে কিভাবে মানুষ বলবে যে আমিও এটার পক্ষে আছি? এটা একেবারেই অন্যায় আমি মনে করি। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে যারা অপপ্রচারগুলা করছে, প্লিজ এখনো সময় আছে, তোমরা থেমে যাও। না জেনে না বুঝে এই জিনিসগুলা করো না। হুম, সেটাই, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সঠিকটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে অপপ্রচার করা তো ঠিক না। আচ্ছা, একদমই না। হ্যাঁ, হিরু ভাই, আপনি যে আপনার অর্গানাইজেশনের কথা বললেন, বন্ধু, হ্যাঁ, তাই না আপনার অর্গানাইজেশনটা? বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ, এটা তো আপনি অনেক বছর ধরে করছেন। আমি ২৫ বছর থেকে ২৫ আমি এটা, বছর, হ্যাঁ, আমি জানি, আমি যখন দেশে ছিলাম তখন বোধহয় আপনি প্রথম শুরু করেছিলেন, এবং হ্যাঁ, আমাদের এটা নাচের কিছু নৃত্যশিল্পীরাও বোধহয় আপনার সাথে এটাতে সম্পৃক্ত আছে, তাই না? কাজ অনেকেই ছিল, করছেন। এখন একটু কমে গেছে। এখন কান্তাই আমাদের আছে। কান্তা একটা ভাইটাল রোল প্লে করছে আমাদের এখানে। হুম, ও একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসাবে আছে। ও আচ্ছা, একটু আচ্ছা, আস্তে, আস্তে প্রমোশন পেয়ে হ্যাঁ, এখন হ্যাঁ, ভালো
জায়গাতে চলে আসছে। বাহ! তো আমি হ্যাপি। আরো ছিল আগে আমাদের সাথে আজিজ ছিল, ও তো এখন চলে আচ্ছা। গেছে ইসেতে হুম, অস্ট্রেলিয়াতে। জি। এরকম নাচের অনেক ইনভলভ আছে। আমার তখন আমাদের সাথে ছিল, তারপর এখন আবার আমার মেম্বার হয়েছে, আমাদের জেনারেল মেম্বার আছে। তামান্না আছে আমাদের সঙ্গে, আচ্ছা। আমাদের বোর্ড মেম্বার, আমাদের মনি আছে হুম, নাচের। নাচের হুম, অনেকেই কিন্তু আছে। কেন বলছি নাচের এখানে হুম। বেশি অনেকে আছে যে আমরা কিন্তু নাচ নিয়েও অনেক কাজ করেছি আমাদের এনজিওতে। যার জন্য আচ্ছা। নৃত্যশিল্পীদের সম্পৃক্ততা শুরু থেকেই ছিল, এখনো হুম, আছে। আর আচ্ছা। তোমরা জানো যে আমরা থার্ড জেন্ডার বা হিজড়া জনগোষ্ঠী নিয়ে জি, আমরা আসলে কাজ করছি। এই হুম। জনগোষ্ঠী আসলে অনেক অবহেলিত আমাদের হ্যাঁ, দেশে। হ্যাঁ, এবং আমরা একটা মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আসলে এই কাজগুলো করছি, এবং ওদের রাইটসটা যেন এনশিওর করা হয়। ওদের অবশ্যই। কি বলে, ওদের লাইভলিহুডটা যেন আমরা ভালো করতে পারি, সে হুম, সব হুম। পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করছি কাজ করছেন। অনেকদিন হুম, থেকে। হ্যাঁ। বাহ! এখানে আমরা দেখতে পাচ্ছি ধনেশ পণ্ডিত। ধনেশ দা বলেছে বেস্ট উইশেস হিরু ভাই। হ্যাঁ, ধনেশ এখন মনে হয় কিশোরগঞ্জে থাকে। ধনেশ একসময় অনেক নাচ করছে ঢাকায় হ্যাঁ, এসে। হ্যাঁ। মাঝখানটা চলে আসছে, এবং ধনেশ অনেক ভালো একজন নৃত্যশিল্পী। ও নৃত্যশিল্পী। আমার মনে হয় ওখানকার শিল্পকলার টিচার বা কিছু, আমি ভুলে গেছি, জানি না। কিন্তু হি ইউজড টু বি a very good dancer. ভেরি গুড ডান্সার। যখন আমরা একসাথে কাজ করতাম। হ্যাঁ, হুম, ও খুব ভালো নৃত্যশিল্পী ছিল। খুব আমার ভালো এখনো লেগেছে। মনে আছে। হ্যাঁ। আচ্ছা হিরু ভাই আমি এখন একটা ক্লিপ দেখাতে চাই আপনাকে। হ্যাঁ, তারপর আপনার কাছ থেকে জানতে চাইবো। সিউর। ইয়া আল্লাহ, আমি তোমার গুনাহগার। ভুল করেছি, ভুল করেছি। খ্বাব খ্বাব দেখেছি, খ্বাব দেখেছি। মাফ করে দেবো একবার। আমি গোলাম, তোমার বান্দা। আব্দুল্লাহ নাম আমার। আমার শুধু একটাই কাজ, নিজের খেদমতগার। খ্বাব দেখায় নসিব আমার বিলকুল বরবাদ। আমার কিসা জানতে হলে চলুন, চলুন বাচ্চা। मियाँ जान काफरी दास 100 दिनार लेकिन वैसे समझदार রাত দেখে নিন পায়ের গোলা হাতের মুঠো কাঁধের বহর সব দেখে নিন ওজন করবে হাতির মতো ছুটতে পারবে ঘোড়ার মতো বেহেদ সস্তা 100 দিনার যে কিনবে সে সমঝদার নিয়ে যান আসুন দেখুন সারে জমিন আছেন কি নসিবদার 500 দিনার দিলেই পাবেন এই বেনজির গজব খুদা আসমানের যত পরি जन्नतें जो तो हूरी तमाम सूरत एक चेहरा मर्जीना बेगम बांधिए खून किंतु चाइले किंतु पालेन এমন সুযোগ কে হারায় আসুন আসুন আরে নিয়ে যান এই বেলুন খা এই বেলুন খা খেত মনিবের পুরা
রে মুখা এই রে মুখা মুখে তোর মরিবে ভুলবা মনে রাখিস আজকে থেকে ভুলে দিনে বেঁধে দিলাম জিন্দগি ভর থাকবি তোরা ওই আমার কেনা গোনা মনে রাখিস আজকে থেকে ভুলে দিনে বেঁধে দিলাম জিন্দগি ভর থাকবি তোরা ওই আমার কেনা গোনা এই রে মুখা এই রে মুখা মুখে তোর মরিবে ভুলবা এই রে মুখা এই রে মুখা মুখে তোর মরিবে ভুলবা চমৎকার একটি প্রযোজনা এবং পরিবেশনা হিরু ভাই। এটা তো আলিবাবা 40 চোরের মতো মনে হচ্ছে, তাই না? এটা আলিবাবা 40 চোর, বাট আমরা নাম দিয়েছিলাম এটা বাদি বান্দা রূপকথা। আচ্ছা, তো এত গল্প থাকতে হিরু ভাই আপনি আলিবাবা 40 চোরকে কেন বেছে নিলেন? এইটা আসলে আমার মাথা থেকে আসেনি। আমি শিবলি, নিপা আর এই যে কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য যাকে দেখলে তুমি, সরি, আমরা শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছিলাম। তো রাস্তার মাঝখানে রাস্তায় বিভিন্ন কথা প্রসঙ্গে বলতে বলতে আমাকে ওই বললো যে হিরু তুই তাহলে তোর প্রোডাকশন মানে সৃষ্টি থেকে একটা ভালো প্রোডাকশন কেন নামাচ্ছিস না? তখন আমি বললাম যে হ্যাঁ করতেই পারি। তখন বললো সুকল্যাণ বললো তাহলে আলিবাবা 40 চোরটা আমরা করি। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমরা করতেই পারি। শিবলিও বললো হ্যাঁ আমরা তুই কর তাহলে এটা। নিপাও বললো, সবাই সায় দিল। আমরা শান্তিনিকেতনে যাওয়ার পথে পরিকল্পনা হলো ও বসে বসে গাড়িতে জয় সরকার মিউজিক ডিরেক্টর ওকে ফোন দিল, মানে বিভিন্ন মানুষকে শঙ্কর তালুকদার যিনি স্ক্রিপ্ট লিখেছে ওনাকে ফোন দিল। ও বসে ওখানেই সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে ফেললো এবং শান্তিনিকেতন যাওয়ার পরে ইনস্ট্যান্টলি যাওয়ার পথে সব প্ল্যান হয়ে গেল। আচ্ছা, আমরা তো পৌষ মেলাতে গিয়েছিলাম। তো পৌষ মেলাতে আমরা গেলাম, হঠাৎ দেখি যে সে নিপাকে নিয়ে ও কোথায় জানি গেল, সুকল্যাণ এসে একটা গয়না কিনে নিয়ে আসছে, বলছে এই যে দেখ এই গয়নাটা আলিবাবার জন্য কিনলাম। গয়নাও কিনে ফেললো ওখানে। এরপরে কাজ শুরু হলো। তো কাজটা আমি বলবো যে আমাদের বাংলাদেশি ইতিহাসে এত বড় প্রোডাকশন আসলে হয়নি, নাটকেও হয়নি। এবং আমি এখন সোশ্যাল মিডিয়াতে বলতে আপত্তি নেই, এইটাতে আসলে আমি বাংলাদেশি টাকা 45 লাখ টাকা আসলে ইনভেস্ট করেছি এটাতে। ব্রেক ইভেন এমন এখনো হয়নি, এখন একদিন হয়তো হয়ে যাবে। এত বিশাল একটা প্রোডাকশন যেখানে প্রায় 80 জন কলা কুশলী এটাতে আছে, শিল্পীরা করে। এবং আমি বলবো আমি ভীষণভাবে কৃতজ্ঞ নৃত্যাঞ্চল, শিবলি এবং নিপার কাছে। এটা এই পুরো প্রোডাকশন কিন্তু নৃত্যাঞ্চল আর সৃষ্টি কালচার সেন্টারের আর্টিস্টরা করে, কিন্তু প্রযোজনা করেছে সৃষ্টি কালচার সেন্টার। আর ডিরেক্টর ছিল সুকল্যাণ ভট্টাচার্য এবং শিবলি আলিবাবার রোলটা করে আমি আর নিপা আব্দুল্লাহ আর মর্জিনা। ওই জন্য বাদি বান্দা রূপকথা নাম দিয়েছে, যে বাদি আর বান্দা মানে ওই দুজনই আসলে ওরা মাস্টার মাইন্ড থাকে, যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এই নৃত্যনাট্যে। তো শুরুতে যেটা দেখলে যে আমি তখন ব্যাকগ্রাউন্ড আমার ফ্ল্যাশব্যাকে পুরো জিনিসটা হচ্ছিল। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে এত বড় একটা প্রোডাকশন বাংলাদেশে আমি করেছি এবং প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো পারফরমেন্স করেছে। নিপার জায়গাতে ওর বেস্ট পারফরমেন্স করেছে, শিবলি জায়গাতে করেছে, নিসা করেছে, তারপরে ডলি আপা অনেকদিন পরে আমরা এই নৃত্যনাট্যতে আমি ফিরিয়ে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আমার জায়গাতে চেষ্টা করেছি করতে, একটা ফর্মে থেকে আরেকটা ফর্মে আমি কাজ করেছি এবং পুরো জিনিসটা মিলিয়ে সুকল্যাণ নিজেও একটা পারফরমেন্স করে। তারপর আমার ছাত্র তামিম করেছে বিষয়ে আলিবাবার ছেলের ভূমিকায়, আর দাস বিক্রেতা যে ছেলেটা ওটা আমার ছাত্র। আর খুব ভালো একটা রোল করেছে আমাদের তপন, ও ডাকাত সর্দার হয়। এবং প্রত্যেকটা জায়গাতে এত সবাই মিলে কাজ করে এবং তপন তো অনেক ভালো গেট আপ নিয়েছে, নিজে প্রথম অন্য একটা ক্যারেক্টার করে পরে চেঞ্জ করে ও ডাকাত সর্দার হয়ে যায়। তো আমি বলবো যে সবাই মিলিয়ে এই যে 1 ঘন্টা 20 মিনিট একটা প্রোডাকশন, এটা যে দেখেছে সেই মানে বাহবা দিয়েছে। এবং শুরুর দিকে আমি বলবো যখন আমরা প্রথম এটা মঞ্চে আনি শিল্পকলা একাডেমিতে, আমরা টিকিট সেল করেছিলাম। ফ্রন্ট রো টিকিট গুলো প্রায় 5,000 টাকা করেও আমরা টিকিট সেল করেছি। আর শোর দিন যখন আমরা কিছু টিকিট ওই যে 100-200 টাকার কয়েকটা টিকিট ছিল, তো আমরা সারোয়ারকে
আমরা সারোয়ার আহমেদ আমাদের এত ভালো হুম, একজন বন্ধু সারোয়ার ভাই, ডান্সার। হ্যাঁ। তো ওকে বলেছি যে সারোয়ার তুই একটুখানি টিকিট কাউন্টারে বস, বাকি টিকিটগুলো সেল কর, মানে হুম, আর কে করবে। তো হুম, ঠিক 10 মিনিটের মধ্যে সারোয়ার হন্তদন্তে পিছনে ফিরে চলে আসছে। আমি বলছি, "কিরে তোকে পাঠালাম তুই টিকিট সেল করবি না? চলে আসলি?" হ্যাঁ, হ্যাঁ, বলে কি, "টিকিট সব সেল করব কিছু। কোত্থেকে? আমাকে তো মানুষ মারবে।" আমি বলছি, "কেন?" বলে, "কোনো টিকিটই নাই।" এত মানুষ দাঁড়িয়ে আছে, প্রায় ২-৩০০ লোক দাঁড়িয়ে আছে ওহ মাই টিকিটের জন্য। গড! টিকিট আচ্ছা। পেলে বাংলাদেশে আমি বলব যে ২-৩০০ লোক মানে নাচ দেখার জন্য এসে টিকিট না হুম, পেয়ে ফিরে যাওয়া, এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের নৃত্য অবশ্যই। জগৎ। এবং হ্যাঁ, আমি মনে করি আমাদের সবার মিলিয়ে আমরা যে এত বড় একটা প্রোডাকশন করেছি, এটা সবার ভাগ্যেরই একটা বড় একটা মানে কি বলবো, এটা যোগসূত্র যে আমরা এত হুম, বড় একটা প্রোডাকশন, এবং এখন পর্যন্ত যখনই আমরা টিকিট সেল করে শো করি, এখনো আমাদের হাউসফুল যায়। টিকিট অনেক আগেই সেল হয়ে যায়। যে টিকিট থেকেও যায় সেটা হুম, ওই রেটে বিক্রি হয়ে যায়। আমরা কখনো মানে খালি অডিয়েন্স আমরা এটা পারফরম্যান্স করিনি। তো আচ্ছা, আমি মনে করি এটা কস্টিউমের দিক থেকে বলো, আমাদের 3D ম্যাপিং প্রজেকশন ছিল এটাতে। এটা পুরো, এবং অনেকেই যারা আমেরিকাতে, ইংল্যান্ডে যারা শো দেখে, হুম, তারাও বলেছে এটা ওয়েস্ট এন্ড, তারপরে হুম, ব্রডওয়ে শো এর চাইতে কোনো অংশে কম না। এইজন্য অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, আমাদের রিসোর্স তো খুব লিমিটেড। আমরা তো হ্যাঁ, টেকনিক্যালি অত সাউন্ড না। কিন্তু তারপরেও যে আমরা করেছি, এটা প্রত্যেকটা মানুষ আমাদের বাহবা দিয়ে যায়। তো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিশাল বড় একটা অর্জন আমি মনে করি। অবশ্যই হিরু ভাই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি দেখিনি পুরো শোটা। এখন মনে হচ্ছে ইস পুরো শোটা দেখতে হবে। তুমি খুবই এরপরে চমৎকার যতটুকু দেখলাম। নিশ্চয়ই হবে। হ্যাঁ, অবশ্যই। এখানে বাবু বলেছে বেস্ট উইশেস হিরু ভাই। থ্যাংক ইউ বাবু। আমার অনেক প্রিয় আরেকজন নৃত্যশিল্পী। আমি ওকে অনেক পছন্দ করি। ও অনেক হ্যাঁ, ভালো। সেই। আচ্ছা, শুরুর দিকে তো বাবু, অনিক, তপন, আজিজ ওরা আমরা অনেক প্রোগ্রাম করতো এবং আমার ভালোও লাগতো ওদের দিয়ে কাজ নাচ করাতে। করেছেন। হুম, প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো নাচ করে ওরা। আমার সবসময় আমার মনে হয় না আমার কোনো প্রোগ্রাম ওরা ছাড়া করেছে প্রথম দিকে। এখন তো ইন্ডিভিজুয়ালি ওরা অনেকেই করে। শুরুর দিকে হুম, অনেক, অনেক শো করেছে ওরা আমার। সেটাই। হ্যাঁ, আসলে ওরা প্রত্যেকেই তো খুব ভালো নৃত্যশিল্পী। কেউ কারো চেয়ে কম না, এরকম একটা ব্যাপার আরকি। হ্যাঁ, তো হিরু ভাই, এখন আলিবাবা ৪০ চোরের পাশাপাশি আপনি কি আর অন্য কোনো প্ল্যান করছেন? নতুন কোনো ডান্স ড্রামা করার সৃষ্টির পক্ষ আ থেকে? না, এর মধ্যে বড় আর কোনো প্ল্যান করা হয়নি। তবে আমি একটা বিষয় বা পূজার জন্য একটা প্রোডাকশন করেছিলাম। কিন্তু এটা প্রোডাকশনটা আসলে আমি মঞ্চে আনতে পারিনি। কারণ এবার আচ্ছা। তো কোভিড এর কারণে কোনো অনুষ্ঠানই আসলে হবে না। হুম, হয়তো ভবিষ্যতে। ওইটাও সুকল্যাণ ভট্টাচার্য আমার কোরিওগ্রাফি করেছে। ওইটা একটা আচ্ছা, ছোট প্রোডাকশন 30 মিনিটস এর মতো। ওইটাও খুব ভালো, অনেক বড় বিশাল আয়োজন। আপনার আচ্ছা। কস্টিউম ইন্ডিয়া থেকে বানানো, আ প্রপস সবকিছু গয়না ওখান থেকে আনানো। কিন্তু হুম, আমরা এখন এটা আসলে মঞ্চে আনতে পারিনি। হয়তো ভবিষ্যতে হবে। এর বাইরে ছোটখাটো তো আমরা করছি, কিন্তু বড় একটা করব। এখন হুম। তো আগে পৃথিবীটা একটু শান্ত হোক, আমরা হ্যাঁ, কোভিড থেকে রক্ষা পাই। তারপরে আমরা করব। আর আমার তো বাঁচার কথাই ছিল না, কারণ আমি তো হ্যাঁ, আমি নিজেও সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি তো ছিলাম। নিজেই একজন কোভিড যোদ্ধা বলতে গেলে। হ্যাঁ, তো তখন আপনার কেমন লাগছিল হিরু ভাই? যখন আপনি জানলেন ফার্স্ট যে আপনার কোভিড হয়েছে? শুরুর দিকে আমি তো আসলে জুলাই 1st এর দিকে হয়েছে। তখন একদম পিক টাইম এ যখন হয়েছে, হুম, তখন তো অনেক ডেথ রেট হার তো অনেক বেশি ছিল। হুম, হুম, সারা ওয়ার্লড ওয়াইড অনেকেই মারা যাচ্ছিল। হুম, শুরুর দিকে আসলে আমিও খুব টেন্স ছিলাম। ভাবছিলাম যে কি হবে? বেঁচে থাকবো কি থাকবো না? আবার আমার বড় ২ বোন আমার সঙ্গে থাকে। আমার থেকে যদি ওদের ইনফেকশন হয়, এইজন্য আমি আসলে ১৪ দিন তো সবাই কোয়ারান্টাইন এ থাকে। আমি কিন্তু আসলে ২৩ দিন পর্যন্ত আমার রুমের মধ্যেই ছিলাম। রুমেই ওরা আমার গেটের দরজার বাইরে একটা আ টেবিল ছিল, সেখানে একটা একটা ট্রে ছিল, ওখানে ওরা খাবারটা পোর করে দিত। আমার যত বাটি যা ছিল আমার ঘরেই থাকতো। আমি খালি প্রেস করে দিয়ে চলে আসতাম। ওরা খাবারটা পোর করে দিয়ে যেত। আমি আবার ওগুলো নিয়ে আসতাম। ওই খাবারগুলো আমি খেয়ে আমি খুব ধোয়া মাজা করে ইসেতে বিনের মধ্যে ফেলে পরে আমি বক্সে করে ফেলে দিতাম বাইরে। আচ্ছা, আচ্ছা। তো সেই সময়টাতে আমি মেডিকেশন যা ঘরের সেটা নিয়েছি। যা হুম, সবাই যা করে আমি সেটা করেছি। তবে হুম, আমি লাকি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আসলে আমার মেজর কোনো প্রবলেম হয়নি। তবে হুম, আমার লাং ইনফেক্টেড ছিল, যেটা আমি আগে বুঝিনি। আমি পরে বুঝেছি যখন আমি সিটি স্ক্যান করালাম, তখন দেখলাম যে আমার লাং ইনফেক্টেড ছিল। আমার আচ্ছা, ডাক্তার বন্ধুরা
বা আত্মীয়রা যাদেরকে আমি পাঠিয়েছিলাম, বলছে তোমার ইনফেক্টেড ছিল, তুমি এখন হিলিং হচ্ছে, এখন আর কোনো ওষুধের দরকার নেই। ১ মাস পর তুমি আরো একটা সিটি স্ক্যান করা। ১ মাস করার পরে বলল যে, "না, তুমি একেবারে আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমার আর কোনো সমস্যা নেই।" তো ওইটাই আমার আসলে খুব ভয় ছিল যে লাং হুম, ইনফেকশন হলে তো তোমার হ্যাঁ, মানুষ হ্যাঁ, ওই সময়টাতে আসলে সবাই মারা যায়। তো খুবই এই রিস্কি। যাত্রা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি না, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। না, বিনু ভাই, তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা ধরেন এখনো তো কোভিড সিচুয়েশন আসলে বেটার হয়নি। আমাদের হ্যাঁ, এখানে যেমন এখনো সেকেন্ড ওয়েভ চলছে। সেকেন্ড ওয়েভ চলছে। হ্যাঁ, আমাদেরটা এখনো সেকেন্ড ওয়েভ শুরু হয়নি। তবে হতে হুম, কতক্ষণ? আমি হবে। দর্শক বা যারা আছে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমরা যেন এই জিনিসটাতে হেলাফেলা না করি। আমি যখন হুম, বাইরে যাই দেখি অনেকেই মাস্ক ইউজ করছে না, সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করছে হুম, না, বা হুম, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কখনো হাইজিনটা মেইনটেইন করছে না। এই হুম, ৩ টা জিনিস কিন্তু আসলে আমাদের করা খুবই প্রয়োজন আমি মনে করি, এবং এটা কিন্তু ম্যান্ডেটরি। এটার কোনো বিকল্প নাই। যেহেতু এখনো ভ্যাকসিন আমাদের আসেনি। যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আমাদের না আসবে বা না পাবো, ততদিন দ্বিতীয় পর্যন্ত বেরোচ্ছে। হুম, আমরা কিন্তু স্বস্তি থাকতে পারবো না। আমি বলব বাকি যারা আছেন সবাইকে, প্লিজ এই ৩ টা জিনিস আপনারা মেনে চলুন। এটার কোনো বিকল্প নাই। আচ্ছা। সো নেক্সট কোয়েশ্চেন, হিরু ভাই, করোনা কালে করোনা কালটি কিভাবে কাটাচ্ছেন আপনি? ধরেন এখন কি নাচ শিখাচ্ছেন, স্কুলে যাচ্ছেন নাকি অনলাইনে? আমি 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 করোনার সময়, সেই সময় যখন আমি কোভিডে আক্রান্ত ছিলাম, আমি কিন্তু হুম, আমার ঘরের ভিতর থেকে আমি অনলাইনে ক্লাস নিতাম। ও আমি আচ্ছা। আমেরিকাতে একটা ডান্স ওয়ার্কশপ করাচ্ছিলাম ওই বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এর সঙ্গে। ওইটা কিন্তু আচ্ছা। আমি ঘরে ১ম ২ সপ্তাহ ওরা আসলে বুঝতে পারেনি। পরে হুম, আমাদেরকে বলেছে যে আসলে তোমরা, আমি বড় জায়গাতে করছি না। তার কারণ হুম, হলো যে আমি আসলে আমার ঘরের মধ্যেই আইসোলেশন এ আছি। আসলে আচ্ছা। আমার খুবই মানে এফেক্টেড। তো হ্যাঁ, তখন ওদের লাগলো। আমি ঘরে বসে তখন থেকেই মানে অনলাইন ক্লাসগুলো নিতাম। হুম, আর অনলাইনে আমি শিল্পকলা একাডেমির একটা মানে একটা নাচের করেছি। আমি বিভিন্ন টক শোতে কাজ করেছি। আমি ইন্ডিয়ান হাই কমিশনের একটা অনলাইন ওয়ার্কশপ করেছি। আমরা ভিডিও করে পাঠিয়ে দিতাম। পরে হুম, ওরা ওদেরকে যারা রেজিস্ট্রেশন করেছে ওদের কাছে ভিডিওগুলো চলে যেত, ওরা শিখতো। এরপর ওরা আচ্ছা, আমাকে আবার ফিডব্যাক দিত। তো সেটাও আচ্ছা, আমি প্রায় ১ মাসের মতো আমরা ১২ টা ক্লাস নিয়েছি। ওটাতে বাহ! অবশ্য আর্থিক ওরা আমাদেরকে অনেক পেও করেছে। ভালো, আমি মনে করি হ্যান্ডসাম সেলারি ওরা আমাদেরকে রেমুনারেশন দিয়েছে। তো আচ্ছা। কোভিড এর সময় আমি ঘরে বসে থাকিনি। আমি হুম, ছেলেমেয়েদের জন্যও প্রোগ্রাম পেয়েছি। ওরা করেছে, শিল্পকলা একাডেমি জমা দিয়েছে। ওই টাকাটা আমি সরাসরি ওদেরকে দিয়ে দিতে বলেছি। ওরা সরাসরি হুম, পেয়ে গেছে। তো কোভিড এর সময় আসলে আমি ঘরে বসে থাকিনি। আমি আসলে হ্যাঁ। কাজ মানে আপনার করেছি। ব্যস্ততার সাথেই সময় কাটছে বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, এবং এখন তো অনলাইনেও ক্লাস নেই, আবার আমার হুম। অফলাইনেও যে পুরনো ক্লাস সেটাও আমি ক্লাস নিচ্ছি এখন। আচ্ছা, তাহলে এখন কি আপনি মানে সশরীরে নাচ শিখাচ্ছেন? আমি সরাসরি নাচ শিখাচ্ছি। হ্যাঁ, শেখাচ্ছেন। আচ্ছা, জি, আচ্ছা। করছি। আর ছাত্রছাত্রী আসছে? আসছে। ওরা সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করে, কিন্তু আচ্ছা, তারপরেও আচ্ছা, বাহ! চমৎকার। তো হিরু ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুরুতেই কিন্তু বলছি আমার হ্যাঁ, কোনো আমি জানি। পরিকল্পনা কাজ করতে পারি না। আমি আচ্ছা, আমি এখনো জানি না ভবিষ্যৎ পরিকল্পনা কি করব। আমার হ্যাঁ, যে নাচের যেটা আছে, সৃষ্টি কালচার সেন্টার, নাচ তো হুম, করছি, ভবিষ্যতে আরো অনেক কিছু করব। আর হুম, আরেকটা জিনিস আমি তোমাকে মানে তুমি প্রশ্ন করো নাই, কিন্তু আমি একবার হুম, বলছি যে আমরা হ্যাঁ, যেই ওশেন ডান্স ফেস্টিভ্যাল যেটা আমরা হ্যাঁ, করলাম হুম, এই এই কক্সবাজারে, সেখানে কিন্তু সারা বিশ্বের থেকে প্রায় ১০০ ডান্সার আসছে, এবং বাংলাদেশে কিন্তু প্রায় ১০০০ এর উপর ডান্সার পার্টিসিপেট করেছে। আচ্ছা, তো আমি মনে করি বাংলাদেশী ইতিহাসে এত বড় একটা ইন্টারন্যাশনাল ডান্সের বা বড় ফেস ফেস্টিভ্যাল কখনো হয়নি। আমরা ৪ দিনের ফেস্টিভ্যাল করেছি। আর আমরা ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এর যে কংগ্রেস থাকে, আমরা সেটা হোস্ট করেছি এখানে, আচ্ছা, ওখানে কক্সবাজারে। তো কক্সবাজারে করার পিছনে আমরা হুম, এটা পুরো পরিকল্পনায় লুবনা আপার ছিল। লুবনা আপা তো এটার সেক্রেটারি, আমি হলাম প্রেসিডেন্ট। হুম, তারপরে আমরা আমাদের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে, তামান্না রহমান, তাবাসসুম আছে, হুম, মুনমুন আছে, সোমা মমতাজ আছে। আমাদের অ্যাডভাইজার হিসাবে আমাদের রোজি আপা, লায়লা হাসান, উনি হুম, আমাদের অনেক গাইডলাইন দিয়েছে, অনেক হেল্প করেছে। আমরা সবাই মিলে কিন্তু এই ফেস্টিভ্যালটা করেছি, এবং আচ্ছা, আমরা প্রত্যেক বছর করার পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ কালচারের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের বলছে যে আপনারা ১ বছর পরে করেন, তাহলে আর ভালো হবে। তা আমরা আচ্ছা, উনার সেই সাজেশন
সাজেশনটা নিয়েছি, তো এই বছর আমরা করবো না, আমরা আবার নেক্সট ইয়ারে নভেম্বরে করব। যেটা বলছিলাম যে কক্সবাজারে করার উদ্দেশ্য হলো যে আমাদের যে এত বড় একটা লংগেস্ট স্যান্ডি বিচ আছে সারা ওয়ার্ল্ডে, সেটারও আমরা একটা কি বলে প্রচার, আমরা ওইটাকেও আমরা মানে কি বলে এটাকে মানুষকে জানাতে চেয়েছি যে হ্যাঁ আমাদের যেটা পর্যটন আছে, একটা ভালো জায়গা আছে, এটাকেও আমরা প্রমোট করার জন্য আসলে আমরা কক্সবাজারে করেছি। তো আমরা সাকসেসফুল হয়েছি পুরো অনুষ্ঠানটাতেই। আমরা আশা করি নেক্সট ইয়ার আবার যখন আমরা করব, আমরা ইনশাআল্লাহ আরো বড় করে করতে পারবো। তো সেই জায়গাটা থেকে আমি তোমাকে বললাম যে আসলে আমরা এই পরিকল্পনাটা আমাদের আছে, এবং আমরা নেক্সট ইয়ারও আমরা করব। তখন এই পরিকল্পনা করার পরিকল্পনা আমরা আবারও বিদেশিদেরকে ইনভাইট করব। এখানে একটা সুবিধা যে বিদেশি যারা আসবে তারা নিজের খরচে আসে, নিজের খরচে সবকিছু ওরা করে, আমাদের কোনো কিছু করতে, আমরা খালি আমরা স্টেজ দিই আর টেকনিক্যাল সাপোর্টটা আমরা দিই, বাট বাকি ওরা সবকিছু করে আসে। তো আমি মনে করি এই সুযোগটা এখন ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই হচ্ছে, তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও করেছি, এবং মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ ট্যুরিজম আমাদের অনেক হেল্প করেছে, বিভিন্ন কোম্পানি আমাদের হেল্প করেছে, নৃত্যশিল্পী সংস্থা সবাই মিলে আমাদেরকে আসলে অনেক সাপোর্ট দিয়েছে, যার জন্য আসলে আমরা এরকম একটা ফেস্টিভ্যাল করতে পেরেছি, এবং নেক্সট ইয়ার আবার করব। আর যেটা বলছিলাম যে সৃষ্টি কালচার সেন্টারে 25 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামগুলো পেন্ডিং হচ্ছে কোভিড এর কারণে আমরা করতে পারি, আমরা সিলেটে করেছি, আমরা চিটাগং এ করেছি, আমরা ঢাকার মেইন শো গুলো আমরা এখনো করতে পারিনি, সেটা আমরা করব, এটা মানে প্ল্যানের মধ্যেই আছে। আর নাচ শিখার ব্যাপারে আমার ইচ্ছা আছে বাংলাদেশের সব জায়গাতে যে নাচের ওয়ার্কশপ করে শেখানো। আর ভারতীয় হাই কমিশন আমাদেরকে অনেক হেল্প করছে, ওরাও চেষ্টা করছে যে আমরা যারা যারা আগ্রহী আছে আমরা যেন নাচ শেখানোর ব্যাপারে যদি ওদেরকে হেল্প চাই তাহলে ওরা আমাদেরকে হেল্প করবে। তো সেইটাও একটা পরিকল্পনা আছে যে ওদের সাহায্যে আমরা আরো বেশি করে ওয়ার্কশপ করব ঢাকার বাইরে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সৃষ্টি, সেইটা আমরা আরো একটু মানে অ্যাক্টিভেট করব, ভাইব্রেট করব, করা যেতে পারে। আমরা ওই এখনো ভাইব্রেট করতে পারিনি কোভিড এর কারণে, বিভিন্ন সমস্যার কারণে, সেটা করব। আর বিদেশি পারফরম্যান্স আমাদের সামনে অনেকগুলো পারফরম্যান্স আছে যেগুলো গত বছর আমরা এবছর করার কথা ছিল, করতে পারিনি। ভ্যাকসিনেশন শুরু হয়ে গেলে তখন হয়তো আমরা সুযোগটা পাবো। আচ্ছা, ও ডেফিনেটলি। হিরু ভাই, তাহলে লাস্ট কোয়েশ্চেনটা করি আপনাকে। শাস্ত্রীয় নৃত্য বাংলাদেশে বর্তমানে কতটুকু সক্রিয়? শাস্ত্রীয় নৃত্য যেটা আমরা সবাই জানি যে ক্লাসিক্যাল ডেফিনেশন যদি বলি আমরা, যে যার আবেদন অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, এবং এটার কোনো বিকল্প নাই। শাস্ত্রীয় সঙ্গীত বলো, শাস্ত্রীয় নৃত্য বলো, যন্ত্রসঙ্গীতের শাস্ত্রীয় যে ধারা আছে সেটা কিন্তু সবসময় বজায় থাকবে, এবং যে যত কিছুই করুক, যারা কোরিওগ্রাফি করবে, শাস্ত্রীয় নৃত্য কিন্তু শিখতেই হবে। এবং বর্তমান সময় শাস্ত্রীয় নৃত্য যারা শিখছে তারা কিন্তু ছেড়ে দেয়নি, যারা অন্য ধারাতে আছে তারাও কিন্তু একবার হলো শাস্ত্রীয় নৃত্য শিখছে, এবং আমি মনে করি সারা বাংলাদেশে এটা জোয়ার বইছে আছে এবং ভবিষ্যতে থাকবে। আমি মনে করি এটা কখনোই থামবে না, এবং আমরা তো শিখাচ্ছি, আমরা তো দেখি ছাত্রছাত্রী না থাকলে আমরা কাকে শিখাতাম, হয়তো ঘরে বসে থাকতাম, কিন্তু ছাত্রছাত্রী যাদের ডেডিকেশন আছে, ডিভোশন আছে, কমিটমেন্ট যাদের আছে, তারা কিন্তু শিখছে। যারা কমিটেড না তারা হয়তো আসবে যাবে, সেটা তো সব মাধ্যমে আছে, শুধু নাচের না, মানে নাটকীয়, চলচ্চিত্র, সব জায়গাতে আছে। কিন্তু নাচের যেটা বলবো যে এই যে শাস্ত্রীয় নৃত্য চর্চাটা, এটা কিন্তু সবসময় থাকবে, সবসময়। আর তোমাকে একটু আগে বলেছিলাম যে আবার তারা ব্যাক করবে, যারা এখন অনেক কিছু করছে ওরা কিন্তু একসময় ভাববে যে এটা ছাড়া কিন্তু বিকল্প নাই। সুতরাং আমি খুব আশাবাদী যে বাংলাদেশে একটা ধারা প্রবর্তন হয়ে গেছে, এটা থেমে থাকবে না, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিও কিন্তু শাস্ত্রীয় নৃত্যকে প্রমোট করছে, বিভিন্ন ধারাটাকে। আমি মনে করি যে যেহেতু শিল্পকলা একাডেমিরও একটা সফট কর্নার আছে, মিনিস্ট্রি অফ কালচারের আছে, বিভিন্ন শিল্পকলা একাডেমিতে সুযোগ আছে, সুতরাং এটা এই থেমে থাকবে না, আমাদের এটা চলমান, চলতেই থাকবে। বাহ, চমৎকার হিরু ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বা আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান।
আসলে আমি তো সবকিছু বলে ফেলেছি। ঝরা সম্পর্কে কিছু বলা হয়নি। ঝরাও খুব ভালো নৃত্যশিল্পী। এখন আমি জানি ঝরা অনেক বছর নাচ করেনি। বা ঢাকায় যখন ছিল ঝরা আমি আমার সাথেও ঝরার সাথে আমি পারফরম্যান্স করেছি। আমাদের যে রোজি আপা, লায়লা হাসান যাকে আপনারা সবাই চিনেন, তার কোরিওগ্রাফিতে তার বিভিন্ন অনুষ্ঠানে আসলে আমরা একসাথে অনেক পারফরম্যান্স করেছি যেখানে ঝরাও আমাদের সঙ্গে ছিল। আর বলবো যে যারা দেশে বিদেশে যারা নাচ দেখে, নাচ নৃত্য চর্চা করে তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এই শিল্পটাকে সবাই লালন করেন। এই শিল্পটাকে সবাই রেসপেক্ট করেন। অনেকেই আছে নাচ শিখেই বা নাচ শিখাতে চাচ্ছে, সেটা যেন না হয়। শিখার তো শেষ নাই। আমি এখনো শিখি। আমি মনে করি শিক্ষার কোনোই বিকল্প নাই এবং শেষও নাই। সুতরাং এটাতে কোনো লজ্জাও নেই। হ্যাঁ, তো এটা শিখার আমি সবাইকেই বলবো যে এটা শিখতে এবং ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা যারা শিখছো যেই ধারাতেই শিখছো ভালো করে মন দিয়ে শিখবে আর কমিটমেন্টটা রক্ষা করতে হবে। কমিটমেন্ট ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। যখনই এই কমিটমেন্ট থেকে নড়চড় হবে তখন কিন্তু সে আর ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। হয়তো যাবে, সাময়িকভাবে যাবে, আবার পড়ে যাবে। আর নৃত্য শিক্ষক বা যেকোনো শিক্ষকের কিন্তু সবসময় একটা তার কি বলে একটা ভ্যালু থাকে। একটা এই ভ্যালুর কারণে সে কিন্তু আজীবন শিক্ষক হিসাবেই থাকবে। আমি যখন থাকবো না আমার ছাত্রছাত্রীদের মাঝেই কিন্তু আমি বেঁচে থাকবো। তারা বলবে যে আমি অমুক স্টুডেন্ট ছিলাম, আমি তার কাছে নাচ শিখেছি, তার নাচ শিখার জন্য একটু আগে বলল থিয়েটার স্কুলে একটা ছেলে, সে তো এখন আর নাচ করে না বাট থিয়েটার স্কুলের পার্ট ছিল একটা নাচের একটা আ আ মানে অংশ একটা ক্লাস। তো এইরকমই সবাই কিন্তু আসে এবং আমি বলবো যে এই যে শিক্ষার ব্যাপারটা শিক্ষককে অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং শিক্ষকেরও দায়িত্ব আছে তার স্টুডেন্টদেরকেও রেসপেক্ট দিতে হবে, তাদেরকেও ভ্যালু দিতে হবে। এমন না যেন শিক্ষক ইম্পোজ করবে বা তাদেরকে বলবে যে এটাই করতে হবে তা না, আরোপ করার কোনো কিছু নেই। ভালো যেটা সেটাই বলবে, ভালোটা তোমরা নিবে এবং আমি যখন ক্লাসে শিখাই আমি কিন্তু স্টুডেন্টদের কাছ থেকেও দেখি যে কে ভালো করে। তার একটা আর্ট সেটাও কিন্তু আমি মনের মধ্যে নেই। এই জিনিসটা ভালো আছে, আমি যদি এটা করতে পারি আমারও ভালো লাগবে। তো সেজন্য বলছি যে এই জায়গাটাতে কেউ অশ্রদ্ধা করো না, কেউ বিপথে যেও না। এই শিল্প মাধ্যমটাকে আমরা অনেক কষ্ট করে এই জায়গাতে এনেছি। এটাকে আমাদের লালন করতে হবে। ২-১ টা বিচ্ছিন্ন ঘটনার জন্য যেন আমরা এই শিল্পাঙ্গটাকে কলুষিত না করি এবং অযথা আমরা ব্লেম না দেই বা এখনই যেন বলতে শুরু না করি যে কোনো মেয়েরা নাচ শিখতে যাবে না, আপনারা তো ভালো না। প্লিজ আমি একদম আ করজোরে বলছি আপনারা এই ভুলটা বুঝবেন না। ১ টা ২ টা ঘটনাকে কেন্দ্র করে বা এটাকে নিয়ে পুরো জিনিসটাকে আমরা সব জায়গাতেই কিন্তু ভালো-মন্দ আছে। এমন না যেন অন্য মিডিয়াতে নাই বা অন্য প্রফেশনে নেই, সব জায়গাতেই আছে। কিন্তু অনেক জায়গাতে আসে কিন্তু হঠাৎ করে নাচের মধ্যে কখনো হয়নি বলে একটা ঘটনাকে মানুষ খুব বড় করে দেখছে। মিডিয়া খুব ফলাও করে প্রচার করেছে। এর আগে কিন্তু নাচে কখনো এরকম দুর্নাম হয়নি। সুতরাং আমি মনে করি এই একটা ঘটনাকে উপজীব্য না করে এই একটা ঘটনার কারণে আমরা যেন পুরো নৃত্যাঙ্গনটাকে আমরা যেন কলুষিত না করি। প্লিজ যারা আপনারা প্রিন্ট মিডিয়া বলেন, অনলাইন মিডিয়া বলেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আমি সবাইকে বলবো যারা মিডিয়াতে কাজ করেন আপনারা সবাই আপনারা আমাদের ভালো বন্ধু ওয়েল উইশার। আপনাদের জন্যই তো আমরা আজকে এত নাম করছি। আপনারা না থাকলে আপনাদের কলমে এক খোঁচাতে যদি একটু ভালো না লিখতেন আমাদের নাম মানুষ জানতো না। আপনাদের জন্যই কিন্তু আমাদের নাম সবার জায়গায় ছড়িয়েছে। আপনাদের টেলিভিশনের ক্যামেরা আমাদের দেখিয়েছেন। নিউজ পেপারের ছবি উঠেছে আমাদের। সুতরাং আপনাদের জন্যই কিন্তু আমরা এখানে আসছি। সুতরাং আপনাদের একটা বলিষ্ঠ ভূমিকা আছে। আপনারাই পারেন এই পুরো জিনিসটাকে আবার আগের মতো আগের জায়গায় নিয়ে যেতে। তো আমি বলব যেটা আমাদের সবারই সমান দায়িত্ব। ছোট বড় যারা আছেন আমাদের অগ্রজ, অনুজ সবাইকে আমি অনুরোধ করব প্লিজ আমরা যেন এইটাকে নিয়ে বাড়াবাড়ি না করি। সত্যটাকে জানি আমরা আগে। আর ১ টা ২ টা ঘটনার জন্য যেন আমরা নিজেদেরকে নিজেরা কলুষিত না করি। সবাইকে অনেক ধন্যবাদ। ঝরা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নেয়ার জন্যে, আমাকে সহ্য করার জন্যে। দর্শকরা যে আমাকে এতক্ষণ সহ্য করলো, এত বকবক করলাম সেজন্য দর্শকদেরকেও আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি। অনেক ধন্যবাদ।
আমার সময়টা খুবই ভালো কাটলো আজকে। আপনার সম্বন্ধে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। তো হয়তো ভবিষ্যতে আবার দেখা হবে সশরীরে, তখন আপনার সাথে বসে আড্ডা মারতে পারবো, মুখোমুখি বসে। হ্যাঁ, সেই দিনের প্রতীক্ষায় থাকলাম। তোমার সাথে দেখা হবে নিশ্চয়ই খুব হ্যাঁ, বেশি অবশ্যই, ইনশাল্লাহ। তো হিরু ভাই, শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো যেন সব আম, পূরণ করতে পারেন। ধীরে ধীরে হোক বা যেভাবেই হোক, পূরণ হোক। আর এই তো, আপনার সুস্থতা কামনা করছি। আর দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেক সময় দেখা হবে আরো কারোর সাথে। তো শেষ পর্যন্ত আজ আমাদের এইটুকুই রইলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।